এই কোশ্চেনটা যারা মানে প্রথম থেকে কোচিং ক্লাসটা ঠিক আছে, যারা নিউ একটু জয়েন করেছিস এক দুদিন হয়েছে বা এক দুটো ক্লাস হয়েছে, তারা একটু আগে ভিডিওগুলো দেখিস, তারপর এগুলো আসিস, ঠিক আছে। ভিডিও রেকর্ডটা করতে ভুলে গেছি, স্টার্ট। ঠিক আছে, দেখ তো আজকে যেটা করাই বেসিক কিছু টার্মিনোলজি, কিছু জিনিসপত্র আজকে বলবো, সেগুলো খুব জানা ইম্পর্টেন্ট দরকার, ঠিক আছে। সেগুলো আমি ডিসকাস করি। টেস্ট 3 বলে এটা করলাম, এটা ক্লাস তৈরি করছি, ঠিক আছে। তো এবার এই ক্লাসের ভেতরে, ঠিক আছে, ভালো করে শুনবো, এই ক্লাসের ভেতরে আমি কিছু ডেটা মেম্বার ইউজ করছি, ঠিক আছে। সিম্পল প্রাইভেট। দাদা রেকর্ড করছো? হ্যাঁ, প্রাইভেট। বলো কি হয়েছে? ও টাইম নেই, পড়িয়ে যাচ্ছি, পড়িয়ে গিয়ে খাচ্ছি। ইনটেক্স ঠিক আছে, তিনটে ডেটা ভেরিয়েবল আমি এখানে তৈরি করলাম, ঠিক আছে। নর্মাল এবার একটা সাপোজ কিছুই না, আমি ধরে একটা সাম বলে একটা মেথড লিখলাম, বা ইনপুট বলে একটা মেথড লিখছি। আচ্ছা, তো সিম্পল কাজ, ঠিক আছে। ইনপুট বলবো না, সিম্পল একটা ধরে সাম বলে একটা ফাংশন লিখছি, ঠিক আছে। আর এই যে আমার মেন বলে একটা মেথড মানে ক্লাস আছে, যার ভিতরে আমি অ্যাকচুয়ালি মেন মেথডটা লিখছি। আছে একটা, আর একটা মেন বলে লিখে নিই, একটা ক্লাস তৈরি করিনি কারণ এটা অবজেক্টের প্রোগ্রামটা করা আছে। এখানে মেন ওয়ান পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, কি হলো। এবার মেন ওয়ানের ভেতরে আমি কি করব, টেস্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব, টেস্ট 3 ক্লাসে, তাই তো। টেস্ট 3 ওপিজে ইকুয়াল টু নিউ। যারা প্রথম আজকে ফার্স্ট আছিস বা আগের দিন ফার্স্ট আছিস, তারা হয়তো অসুবিধা হবে বুঝতে, ঠিক আছে। তো তোরা একটু আগে ভিডিওগুলো একটু দেখিস, নাহলে তো অবভিয়াসলি প্রবলেম হবে, কেন লিখছি, কী জন্য লিখছি। কারণ অত কিছু এখন এক্সপ্লেন করতে গেলে যারা প্রথম থেকে আসে তাদেরকে বসে থাকতে হবে বেকার, ঠিক আছে। তো তোরা একটু আগের ভিডিওগুলো একটু দেখিস, যেগুলো অসুবিধা হবে আমাকে বলিস, ঠিক আছে। তো যদি বুঝতে পারলে ভালো, যদি মনে হয় যে না কিছু বুঝতে পারছি না, তা তোরা যদি মনে হয় যে আগে ভিডিওগুলো দেখে এটা দেখবি, তো সেটা করতে পারিস, তোদের প্রবলেম নেই কোনো, ঠিক আছে। তো যতটা দেখা একটু দেখ, চেষ্টা কর বোঝার,
এটাই যতটা পাচ্ছি আমি বলছি, ঠিক আছে। তাহলে একটা অবজেক্ট তৈরি করলাম ওবিজে। এবার আমি কি করব, সিম্পল ব্যাপার, ইন্ট কে ইকুয়াল টু, ঠিক আছে, আমি কি করলাম, এই সাম বলে মেথডটাকে কল করলাম, কার রেসপেক্টে, ওবিজে রেসপেক্টে, ওবিজে ডট সাম সাম, আর আমি এখানে ডাইরেক্টলি ভ্যালু পাঠাচ্ছি, ঠিক আছে, 5 6 7, ঠিক আছে, ডাইরেক্টলি ভ্যালু পাঠালাম, ঠিক আছে। দিয়ে আমি এখানে কি করলাম, ডিরেক্টলি SAS OUT সিমুলেট আউট হচ্ছে না কেন, সিস্টেমের প্রিন্টলেন সাম ইজ ডবল কোটের ভিতরে কার ভ্যালু প্রিন্ট করাবো, ভ্যালু প্রিন্ট করাবো হচ্ছে কে, ঠিক আছে, সরি, ঠিক আছে, সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটু চেঞ্জ করি, আমি কি করলাম, এখানে এক্সারসাইজের মধ্যে নিয়েছিলাম তো, এটা নিয়ে হচ্ছে, আচ্ছা এখানে আর একটা জিনিস আমি বুঝিয়ে দিই, তার ভালোই হবে, তাও দিচ্ছি, তারা একটা কাজ করি, ঠিক আছে, ঠিক আছে, আপাতত একটা একটা করে দেখাই, ঘেটে যাবো, নাহলে টাইম লাগুক, অসুবিধা নেই। তাহলে সিম্পল প্রোগ্রাম, দেখ সিম্পল প্রোগ্রাম কিছু নেই, কি প্রোগ্রাম, আমি টেস্ট ক্লাসের ভেতরে 3টে ডেটা টাইপ নিয়েছি, ডেটা ভেরিয়েবল নিয়েছি XYZ, আমি একটা সাম বলে ফাংশন লিখেছি, আমি মেন মেথড থেকে কি করছি, মেন মেথডে ওই test3 ক্লাসের, আমি জানি আমরা আগের দিন প্রথম থেকে শিখে এসেছি যে কোনো ক্লাসের কোনো কিছুকে অ্যাক্সেস করতে গেলে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে আমি কি করলাম, test3 ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম কি, ওবিজে। এবার আমি কি করলাম, ওবিজে ডট সাম বলে মেথডটাকে কল করলাম, আর 3টে ভ্যালু পাস করালাম নিজের ইচ্ছা মতো, 5 6 7। সেটা রিসিভ হলো কোথায় গিয়ে, সেটা রিসিভ হলো কোথায়, ABC-তে, ঠিক আছে, এখানে 5 এখানে 5 এখানে 6 এখানে 7, ঠিক আছে। দিয়ে আমি এখানে কি করলাম, এবার এই ভেরিয়েবলগুলো আমি কি করলাম, এই XYZ এর মধ্যে ঢোকালাম, ঢুকিয়ে আমি কি করলাম, এবার একটা কে বলে ভেরিয়েবল নিলাম, দিয়ে আমি কি করলাম, কে এর মধ্যে XYZ বলে ভেরিয়েবল সামটা রাখলাম, দিয়ে রিটার্ন কে করলাম। রিটার্নটা কোথায় হবে, যেখান থেকে কল হয়েছে, সামকে কে কল করে, সামকে এখান থেকে কল হয়েছে, তাহলে 5 6 7 যোগফল কত হলো, 5 6 12 7 19, সেটা রিটার্ন হলো কার মধ্যে, কে এর মধ্যে। তাহলে যখন প্রিন্ট করছি সাম ইজ কে, তাহলে সে আসবে সাম ইজ 19। দেখ আমি এটাকে সেভ করলাম, আমি যদি এটাকে যাই, আমি যদি এটাকে রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, দেখ সাম ইজ 18, 5 আর 6 11, হ্যাঁ 18 আছে, 5 আর 6 11, 11 সাথে 18, সাম ইজ 18, ঠিক আছে। এত এটা অবধি কোনো কনফিউশন নেই তো, কারণ সিম্পল কল, বাকিরা কি করলাম সেটা বলি, সিম্পল একটা ফাংশনকে কল করলাম, ডেটা মেম্বারটার মধ্যে না ঢুকি এমনি যোগ করে রিটার্ন করলে কি সমস্যা হতো? কিচ্ছু হতো না, আমি দেখাচ্ছি কিছু জিনিস বলবো, আমি জাস্ট এমনি ফাংশনটা বোঝাবো বলে, আমি কিছু জিনিস বোঝাবো বলে আমি এগুলো করছি, ঠিক আছে। মধ্য কথা কি মানে কি করেছে এইটুকুনি বুঝেছি তো, সিম্পল একটা কিছু ভেরিয়েবল আছে, আর তার মধ্যে আমি কি করলাম, মেন মেথড থেকে আমি ওই একটা ফাংশন আছে সাম বলে, তার সেই সাম মেথডটাকে কল করলাম, তার ভিতরে কিছু ভ্যালু পাস করালাম, দিয়ে সেই সামের ভিতরে আমি কি করলাম, সেই ভ্যালুগুলোকে আমি সাম আপ করলাম, করে সেই ভ্যালুর সাম আপটা রিটার্ন করলাম, ব্যাস এইটুকুনি, এইটুকুনি বুঝেছি, যা সেটা এখানে এসে প্রিন্ট করলাম। কারো ডাউট নেই তো এখন এখানে? না, এবার কারো ডাউট নেই তো? না ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে এবার আমার কেন এইসব কেন করলাম, এবার আমি এখানে 3টে জিনিস দেখাতে চাইছি, সেটা হচ্ছে ভেরিয়েবল, টাইপ অফ ভেরিয়েবল, ঠিক আছে। আমি কি দেখাতে চাইছি, আমি এখানে ভেরিয়েবল দেখাতে, টাইপ অফ ভেরিয়েবলের টাইপ দেখাতে চাইছি, ঠিক আছে। মানে আমি যদি বলি যেটার জন্য আমি এটা দেখালাম, টাইপ অফ ভেরিয়েবল, ঠিক আছে। টাইপ অফ ভেরিয়েবল, 1 নম্বর কি ভেরিয়েবল,
ইনস্ট্যান্স ভেরিয়েবল। 2 নম্বর হচ্ছে ক্লাস ভেরিয়েবল। 3 নম্বর লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, 3টে টাইপের ভেরিয়েবল হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। এই ক্লাস ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, এবার কোনটাকে কি বলে সেটা একটু বুঝি। দেখ, ইনস্ট্যান্স ভেরিয়েবল হলো হওয়াটার মানেটা কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে হচ্ছে সেই সমস্ত ভেরিয়েবলগুলোকে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো, সেই সমস্ত ভেরিয়েবলগুলোকে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো যেইগুলো ক্লাসের ভেতরে আর সব মেথডের বাইরে ডিক্লেয়ার করা আছে সেই সব ভেরিয়েবলকে। তাহলে এখানে আমাকে দেখে বল ইনস্ট্যান্স ভেরিয়েবল কারা? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। আচ্ছা ঠিক আছে, তো তোদের দেখে মনে হচ্ছে এখানে এক্স ওয়াই জেড হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে, এবার দেখ, শুধু ডেফিনেশনটা আমি এটা বলবো না যে সেই সমস্ত ভেরিয়েবলকে আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো যেগুলো ক্লাসের ভেতরে আছে আর সব মেথডের বাইরে আছে, কোনো মেথডের ভেতরে থাকবে না, মেথডের বাইরে। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে এক্স ওয়াই জেড তোরা দেখলি ক্লাসের ভেতরে আছে আর সাম বলে মেথডটার বাইরে আছে। ঠিক আছে, ঠিক আছে, করে দিবি, অসুবিধা নেই। এর সাথে একটা প্লাস একটা জিনিস অ্যাড করবো। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে দোজ টাইপ অফ ভেরিয়েবল যেগুলোর জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট হবে যখন অবজেক্ট তৈরি হবে। তাহলে এখানে ব্যাপারটা সেরকমই ব্যাপার। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখ, যখন আমি এখানে কি করছিলাম, এবার দেখ আমি এটা আগের দিন ওবিজে কল করলেই তো হচ্ছে, নাহলে তো হবে না। এক্স্যাক্টলি আগের দিন আমি এটা দেখাচ্ছিলাম জিনিসপত্র, যে আমি কি করেছিলাম, যে যখন আমি এক্ষেত্রে এই যে অবজেক্টটা তৈরি করছিলাম, যেই আমি অ্যাকচুয়ালি এই অবজেক্টটা তৈরি হওয়াটার মানেটা কি, যেই মোমেন্টে এই অবজেক্টটা তৈরি হলো সঙ্গে সঙ্গে কি হলো, ওবিজের জন্য কি হলো, ওবিজের জন্য একটা এক্স, ওবিজের জন্য একটা এক্স, ওবিজের জন্য একটা ওয়াই। আর ওবিজের জন্য কি জেড তৈরি হবে? না, ওটাতে স্ট্যাটিক এটা কিন্তু স্ট্যাটিক আছে, এটা যেন মাথায় থাকে। তো সব ভেরিয়েবল যেগুলো ক্লাসের ভেতরে কিন্তু সব মেথডের বাইরে আছে, সবাই কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল না। ঠিক আছে, কারণ স্ট্যাটিক ভেরিয়েবলও আমার কোথায় ক্লাসের মধ্যে আর কোনো মেথডের বাইরেও থাকে। ঠিক আছে, অনেক সময় মেথডের ভেতরেও থাকে, আমি মেথডের ভেতরেও আমি স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, কিন্তু স্ট্যাটিক ভেতরকে মেথডের বাইরেও ডিক্লেয়ার করতে পারি স্ট্যাটিক ভেরিয়েবলকে। তো শুধু ওইটুকুনি ডেফিনেশন দিলে হবে না যে ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে যে ক্লাসের বাইরে ভেতরে আর মেথডের বাইরে ডিক্লেয়ার তাদেরকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো, সেটা না। হ্যাঁ, ইনস্ট্যান্স ভেরিয়েবলস আর those can be declared within the class but outside any method and which is initiated, খুব important term, which is initiated when an object of that class is generated, which is initiated বা created, which is initiated when an object of that class is created। কথাটা বুঝেছিস? তাহলে সেই সমস্ত ভেরিয়েবলকেই আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো যে ভেরিয়েবলগুলো ক্লাসের বাইরে ডিক্লেয়ার হচ্ছে অ্যান্ড ক্লাসের ভেতরে ডিক্লেয়ার হচ্ছে অ্যান্ড সবকটা মেথডের বাইরে ডিক্লেয়ার হচ্ছে। আর সেই যে ভেরিয়েবলগুলো আমার তখনই তৈরি হবে যখন ওই পার্টিকুলার ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করব তখন। তাহলে এই যে যেমন, তার মানে কী হয়েছে দেখ, এই যে মুভমেন্টে এই এই ওবিজেটা তৈরি করলাম, সাথে সাথে কী হয়েছে আমার বেসিক্যালি, সাথে আমার কী হচ্ছে, ওবিজের জন্য একটা এক্স, ওবিজের জন্য একটা ওয়াই, ওবিজের জন্য কিন্তু আমার জেড তৈরি হয়নি। সিমিলারলি আমি যদি সেম কনসেপ্টটা আমি যদি এরকমভাবে যদি আমি আরেকটা এরকম ওবিজে ওয়ান তৈরি করতাম, তাহলে সেম কী হতো, সেম একইভাবে আমার এখানে কী হতো, ওবিজে ওয়ানের জন্য এখানে আবার কী হতো, আমার ওবিজে ওয়ানের জন্য একটা এক্স জেড যখন তৈরি হচ্ছে না তাহলে অ্যাডিশনটা হচ্ছে কি? আসি দাঁড়া বলছি। ওবিজের জন্য একটা আলাদা করে এক্স একটা আলাদা ওয়াই তৈরি হলো, ওবিজে ওয়ানের জন্য একটা এক্স একটা ওয়াই তৈরি হলো। ঠিক আছে, এবার কোশ্চেনটা আছে, তাহলে এই ভেরিয়েবলগুলো হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। এটা ক্লিয়ার আপাতত? কারণ যে ভেরিয়েবলগুলো অবজেক্ট তৈরি হলে তখনই ক্রিয়েটেড হয়। যদি আমি অবজেক্ট তৈরি না করতাম, আমি যদি এখানে এই অবজেক্ট দুটো তৈরি না করতাম, তাহলে কিন্তু এই ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে কিছু তৈরি হতো না মেমোরিতে। আমি হয়তো ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে,
কিন্তু এর জন্য কোনো মেমোরিতে জায়গা অ্যালোকেট হতো না। ইনস্ট্যান্স ভেরিয়েবল তখনই মেমোরিতে, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো মেমোরিতে তখনই জায়গা অ্যালোকেট করে যখন পার্টিকুলার এই ভেরিয়েবলগুলোর জন্য, মানে ওই যেটা এটা যে ক্লাসের আন্ডারে আছে সেই ক্লাসের করসপন্ডিং যদি আমি কোনো অবজেক্ট তৈরি করি, তাহলেই কী হয়, অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে কী হয়, ওই ক্লাসের আন্ডারে যে ভেরিয়েবলগুলো আছে তাদের জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট হয়। তার মানে কি, ওই জন্য বলছে ইনস্ট্যান্স, কারণ অবজেক্টকে কী বলে, ক্লাসের ইনস্ট্যান্স বলে না, অবজেক্টকে কি বলে, ইনস্ট্যান্স বলে। এই জন্য এই ভেরিয়েবলগুলো, হ্যাঁ, তো এই জন্য এই ক্লাসের এই ভেরিয়েবলগুলোকেও আমাকে বলছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, কারণ এই ভেরিয়েবলগুলোর এক্সিস্টেন্স তখনই আছে যখন এই ক্লাসের করসপন্ডিং আমি কোনো অবজেক্ট তৈরি করবো। বুঝেছি, মানে এই অবজেক্ট তৈরি হলেই ওই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো তৈরি হয়। ক্লিয়ার? এবার হচ্ছে ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল, নামের মধ্যে মিনিং আছে। ক্লাস ভেরিয়েবল বলতে কি বলছে, বলছে ক্লাস ভেরিয়েবল এরকম কোনো ব্যাপার নেই যে এর বাইরে করতে হবে। অবভিয়াসলি এটা ক্লাস ভেরিয়েবল আমি মেথডের ভেতরেও ডিক্লেয়ার করতে পারি, ক্লাস ভেরিয়েবল আমরা ক্লাসের ভেতরেও ডিক্লেয়ার করতে পারি। কিন্তু ক্লাস ভেরিয়েবল মানেটা কি, ক্লাস ভেরিয়েবলটার মানে হচ্ছে যে ভেরিয়েবলটা কোনো অবজেক্টের ওপর ডিপেন্ড করছে না, মানে যে এই অবজেক্টটা তৈরি হয়েছে বলে এর জন্য তৈরি হয়েছে এরকম ব্যাপার না। ক্লাস ভেরিয়েবল মানে হচ্ছে ক্লাস ভেরিয়েবল যখনই আমার যেমন ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো কী হচ্ছিলো, এই ওবিজে ওবিজে1 তৈরি হলে তাহলেই জায়গা অ্যালোকেট হচ্ছিলো, ওবিজে ওবিজে1 এগুলো তৈরি হলেই তাহলে জায়গা অ্যালোকেট হচ্ছিলো এক্স আর ওয়াইয়ের জন্য। কিন্তু জেড এখানে হচ্ছে একটা ক্লাস ভেরিয়েবল, মানে বা স্ট্যাটিক ভেরিয়েবল। জেড ভেরিয়েবলটার সুবিধাটা কি, অবজেক্টের ওপরে ডিপেন্ড করবে না, এই অবজেক্টের ওপর ডিপেন্ড করবে না। এইটা ক্লাস ভেরিয়েবল ইন দ্য সেন্স এই জন্য বলে, আমি অবজেক্ট তৈরি না করলেও যেই মুমেন্টে একটা ক্লাস তৈরি করছিস আর এই যে ক্লাসের আন্ডারে তুই লিখছিস, ক্লাসটা যখনই তৈরি হচ্ছে এই এন্টায়ার ক্লাসটার জন্য এই জেডটা তৈরি হয়ে যাচ্ছে, কোনো অবজেক্টের জন্য জায়গা অ্যালোকেট হচ্ছে না। দ্যাট মিনস কি বোঝাতে চাইছি, দ্যাট মিনস আমি এটাই বোঝাতে চাইছি যে আমার এখানে জেড বলে একটা কিছু তৈরি তো হলো, এটা নয় বুঝলাম, কিন্তু এই জেডটা কিন্তু না ওবিজে না ওবিজে1 এই জেডটা হচ্ছে ক্লাসের জেড। তার মানে দেখ, আমি যদি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে আমি যদি এই ওবিজে আমি যদি লিখি যে এই, আমি ব্যাপারটা যদি লিখি যে ওবিজে ডট এক্স, এর ভেতরে আমি যদি লিখি 10, এটার মানে আমি যখন এখানে এসে obj1 ডট এক্সকে প্রিন্ট করব, এটাও কিন্তু 10ই প্রিন্ট দেখাবে, কারণ এই সরি যে এক্স লিখেছি, সরি জে, ঠিক আছে, obj ডট জে এর মধ্যে যখন 10 লিখলাম, তার মানে কারণ এটা দেখ, ও যেটা না obj না obj1, এটা এন্টার ক্লাসের, ঠিক আছে। মানে দেখ, আমার একটা বাইক আছে, দাদার একটা বাইক আছে, এই দুটো আলাদা, কিন্তু গাড়ি একটাই আছে, গাড়িটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, ঠিক আছে। তাহলে ওই গাড়িটা আমার জন্য বা দাদার জন্য না, গাড়িটা পুরো বাড়িটার জন্য তৈরি হয়েছে, সেই গাড়িটা হচ্ছে এখানে বেসিক্যালি স্ট্যাটিক ভেরিয়েবল। তেমন ওই জন্যই দেখ, যদি আমি obj ডট জে এর মধ্যে 10 রাখিস, মানে ইনডাইরেক্টলি তুই বলছিস obj1 ডট জে এর মধ্যে 10 আছে, কারণ এই যে আর এই যে তো আলাদা না, একটাই যে, যেমন এক্স আর এই এক্সের ভেতরে তুই যদি 5 রাখিস, ইনস্ট্যান্সের প্রবলেম, এই এক্সের ভেতরে 5 রাখিস, দ্যাট ডাজ নট মিন যে এক্সের ভেতরে 5 আছে, কারণ এই এক্স আর এই এক্স আলাদা, এই ওই আলাদা, কিন্তু এই জেড আর এই জেড কিন্তু আলাদা না, এরা দুজনই কিন্তু সেম জেড, কারণ এটা কোনো অবজেক্ট তৈরি করার সময় তৈরি হয়নি, এটা ক্লাসের সময় তৈরি, যখন যে মোমেন্টে ক্লাসটা তৈরি হয়েছে ওই মোমেন্টেই জেডটা তৈরি হয়ে গেছে। তাই এই জন্য বলে একে ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল, যার জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট ক্লাস তৈরির সময় হয়ে যায়, আর কোনো অবজেক্টের ওপর ডিপেন্ড করে না। কি বলতে পারলাম, কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর লাস্ট ভেরিয়েবল কি, লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল মানে নামের মধ্যে মিনিং আছে, লোকাল টু দ্য ব্লক, মানে যখন কোনো মেথডের ভেতরে আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি, তখন সেই টাইপের ভেরিয়েবলগুলোকে বলা হয় কোনো মেথডের ভেতরে, কোনো ক্লাসের বাইরে, ক্লাসের ভেতরে তো নয়, মানে কোনো শুধু অনলি মেথডের ভেতরে যাকে তৈরি করা হয়। যেমন এখানে কেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, মানে আমি যদি দেখ, আমি যদি এর বাইরে আমি যদি একটা মেথড লিখি, দেখ ভয়েড ইনপুট, আমি যদি এখানে লিখি যে কে ইকুয়াল টু 10, এরর খাবো কেন বলতো, কারণ এই কে তো চেনে না কেউ, এই কেটাকে তো কেউ চেনে না, কারণ এবার তো এই তো ইন্ট কে লিখেছি, কিন্তু ইন্ট কেটা কোথায় লিখেছি, ইন্ট কেটা এই মেথডের ভেতরে লিখেছি, লোকাল টু দ্য ব্লক। এই কে এই ভেতরে চিনবে, এর বাইরে কাউকে চিনবে, এর বাইরে কেউ ওকে চিনবে না। এই টাইপের ভেরিয়েবলগুলো, যে ভেরিয়েবলগুলো অনলি মেথডের ভেতরে ডিক্লেয়ার আছে, যেমন দেখ আমি এখানে যদি কে এর জায়গায় যদি এক্স লিখতাম, তাহলে কিন্তু এররটা চলে যেত, কারণ এক্সটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা লোকাল ভেরিয়েবল না, এটা লোকাল ভেরিয়েবল কেটা।
যেটা একটা পার্টিকুলার একটা মেথডের ভেতরে ডিক্লেয়ার হয়েছে, আর ওই মেথডের ভেতরেই ওকে চেনে, ওর বাইরে কেউ কেউ চিনবে না। ঠিক আছে, তাহলে এখানে কেটা হলো আমার লোকাল ভেরিয়েবল, জেডটা হলো আমার স্ট্যাটিক বা ক্লাস ভেরিয়েবল, আর এই দুটো হচ্ছে আমার ইনস্ট্যান্ট ভেরিয়েবল। বুঝেছি? দাদা এ বি সিও তো লোকাল ভেরিয়েবল। এবিসিও লোকাল ভেরিয়েবল, এক্স্যাক্টলি, এবিসিও লোকাল ভেরিয়েবল। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝেছি। তাহলে তিনটে টাইপের আমার এখানে ভেরিয়েবল হয়, ঠিক আছে, লোকাল, ইনস্ট্যান্স আর ক্লাস ভেরিয়েবল, যেটা আরেকটা নাম স্ট্যাটিক ভেরিয়েবল। ক্লাসগুলো এখানে ডিফাইন করে দিচ্ছি, কি এই যে মেথডগুলো দিচ্ছি। কথা কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে, কথা মানে কথা, তোর কথা কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছো? হ্যাঁ বল। এই যে মেথড গুলোকে এখানে পুরো ডিফাইন করে দিয়েছো, হ্যাঁ, এটা যদি মানে এটা ক্লাসের বাইরেও করা যায় কি? না, জাভাতে যা কিছু তোকে মেথড লিখতে হবে ক্লাসের ভেতরেই লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে ইনস্ট্যান্স, লোকাল আর স্ট্যাটিক নিয়ে? না, বুঝতে পেরেছি। দাদা স্ট্যাটিকটা বলতে একটা অবজেক্ট যদি কোনো অবজেক্ট ক্রিয়েট না করি তবেও কি ওই সেটটা থাকছে হ্যাঁ মেমোরিতে, হ্যাঁ কিন্তু তখন কি ওটা অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, ওই জন্যই কি বলেছিলাম ফার্স্ট দিন, স্ট্যাটিক জিনিসকে অবজেক্ট তৈরি করা ছাড়াও তো অ্যাক্সেস করা যায়। ওটা কি করে অ্যাক্সেস করবো? সিম্পল, তুই এখানে ডাইরেক্টলি দেখ, তুই দেখ এখানে, তুই দেখ সিম্পল, দেখ বোঝার চেষ্টা কর, এই দেখ, এই দেখ আমার এক্স আর ওয়াই প্রাইভেট আছে, তো আমি এখানে লিখতে পারবো, এই দেখ শুধু এক্স লিখতে পারবো না, শুধু এক্স ইকুয়াল টু 10 লিখতে পারবো না, কারণ এখানে এক্স বলে কিছু নেই। আচ্ছা, তাহলে টেস্ট 3 ক্লাসের ভেতরে তো এক্স ছিল, তাহলে আমি এখানে লিখি না টেস্ট 3 ডট এক্স ইকুয়াল টু, তাও দিচ্ছে না, সরি ওবিজে ডট এক্স ইকুয়াল টু 10, তাতেও দিচ্ছে না করতে, কারণ এক্সটা প্রাইভেট আছে, ঠিক আছে, এক্সটা প্রাইভেট আছে, তো এগুলো দিচ্ছে না। এবার দেখ শুধু এক্স লিখলেও হচ্ছিল না, এবার দেখ আমি যদি এক্সটা জায়গায় এখানে জেড দিই, ঠিক আছে, এবার দেখ, এবার প্রবলেমটা হচ্ছে দেখ এখানে এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে দেখ, ব্যাপারটা বলছে, যে বলছে লোকাল প্রাইভেটের জন্য না, প্রাইভেটের থেকে বড় কথা হচ্ছে লোকাল বলছে, ঠিক আছে, ক্রিয়েট লোকাল ভেরিয়েবল অফ জেড দিচ্ছে, অবভিয়াসলি প্রাইভেটে তার মধ্যে একটা প্রবলেম, যেহেতু এটা প্রাইভেটও আছে, প্রাইভেটও আছে একটা অ্যাক্সেস পেয়ে, তো আমি এটা ধরে পাবলিকই করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। তো এবার দেখ, এবার আমি দেখ পাবলিক করলেও দেখ এখানে আমার প্রবলেমটা থেকে যাচ্ছে কিছু, তো আচ্ছা পাবলিক করলে আমরা সেভ করেছি, এবার যে এটা প্রাইভেট, এবার প্রবলেমটা কোথায়, এই তো আমি এক্ষুনি তোদেরকে বললাম, এই যে বললাম এক্ষুনি যে আমি অবজেক্টকে কোনোরকম স্ট্যাটিক ভেরিয়েবলকে অবজেক্ট ছাড়াই আমি কল করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারবো, তো এই তো করতে পারছি না, তো জেডকে লিখলাম তো করতে পারছি না। এবার প্রবলেমটা দেখ, এবার আমি যদি এরকম লিখতাম, দেখ এবার দেখ নিয়ে নিল, কেন? এবার দেখ প্রবলেমটা কোথায় হচ্ছে, দেখ হতেই তো পারতো যে টেস্ট 3 মতো এরকম আরো অনেক ক্লাস আছে, টেস্ট 4, টেস্ট 5, টেস্ট 6, যেখানেও আমার জেড বলে একটা ভেরিয়েবল আছে স্ট্যাটিক। এবার যখন আমি মেনের ভেতরে এই জেড ইকুয়াল টু 10 লিখছিস, আমি এটা ভেবে যে আমি তো স্ট্যাটিক, তাহলে তো প্রবলেম নেই আমার, আমি তো স্ট্যাটিক, আমি তো প্রবলেম নেই আমার, তাহলে আমি তো জেড ইকুয়াল টু 10 লিখছিস, মানে এবার তাহলে ও হ্যাঁ আমি অবজেক্ট তৈরি করা ছাড়া অ্যাক্সেস করতে পারছি, কিন্তু প্রবলেমটা এররটা দিচ্ছে কোথায়, এররটা দিচ্ছে ও বুঝতে পারছে না এই যে স্ট্যাটিক যেটা আছে জেড, এটা কোন জেডটা, কোন ক্লাসের, টেস্ট 3 এর না টেস্ট 4 এর না টেস্ট 5 এর, তাই ওখানে এরর দিচ্ছিল, ও বুঝতে পারছিল না, কনফিউজ হয়ে যাচ্ছিল। ওই জন্য এবার আমি কী করলাম, দেখ কোনো অবজেক্ট দিইনি আমি, কিন্তু আমি ডাইরেক্ট ক্লাস নেম দিয়ে, ওই জন্য, কারণ স্ট্যাটিক ভেরিয়েবলের আরেকটা নাম কি, ক্লাস ভেরিয়েবল, সেই সমস্ত ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে কী করবো, ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করবো। এবার তুই দেখ এটাই যদি তুই এখানে দেখ, তুই যদি এই জেডের জায়গায় যদি এক্স দিতিস, ঠিক আছে, তখন কিন্তু এরর দেবে তোকে, সেটা কিন্তু তোকে করতে দেবে না, কারণ ওটা তো ক্লাস ভেরিয়েবল না, ওটা তো নর্মাল ইনস্ট্যান্স ভেরিয়েবল, ওটা তো ক্লাস ভেরিয়েবল না, এটা তো ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাই জন্য এটা কিন্তু করতে দিই, কারণ ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে ওই ক্লাসের অবজেক্টের থ্রুতেই করতে হবে, মানে ওবিজে ডট এক্স এইভাবেই করতে হবে, তাহলে সেটাও তো যেহেতু কোনো প্রাইভেট, সেটাকেও আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না।
আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমি গেলাম হচ্ছে আমার প্রথম পার্টটা গেল যে তাহলে চাইল্ড। স্কোপটা কত দূর হবে? হ্যাঁ, স্কোপটা কত দূর হবে তাহলে কোন স্কোপ? এই ভেরিয়েবল? স্ট্যাটিক ভেরিয়েবলে হ্যাঁ, সেম প্যাকেজের ভিতরে, সেম প্যাকেজের ভিতরে। ডিফারেন্ট প্যাকেজের ভিতরে গেলে তোকে এই ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে, টেস্ট ক্লাসটাকে, টেস্ট 3 ক্লাসটাকে। বুঝেছি? হ্যাঁ। যখন করাবো প্যাকেজ তখন বলবো আবার ভালো করে। দাদা টেস্ট 3 তে যদি এই z ইকুয়াল টু x লেখো তবে কি এরর দেবে কিছু? কোথায় বলতো? এখানে হ্যাঁ, এখানে এক্স লিখবো, না না মানে এমনি বাইরে মানে এখানে হ্যাঁ কি লিখবো? 10। ইকুয়াল টু x। এটা কখনো হয়? ভেরিয়েবলটা অ্যাসাইনই করে নিয়ে এখানে কিভাবে অ্যাক্সেস করবি তুই? ঠিক আছে। বুঝেছি তাহলে ভেরিয়েবল। হ্যাঁ দাদা। তাহলে আমরা অবজেক্ট কি ভালো মতো আইডিয়া পেয়ে গেছি, ক্লাস কি ভালো মতো আইডিয়া পেয়ে গেছি, ঠিক আছে? এই দেখ, লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, ডেফিনেশন ওটা দেওয়া আছে, ঠিক আছে? কোনটা কি বলে দেওয়া আছে ভালো করে। এবার একটা ক্রিয়েটিং অবজেক্টের মানেটা কি? একটা অবজেক্ট ক্রিয়েট হলে 3টে ফেজ আছে, ঠিক আছে? একটা অবজেক্ট ক্রিয়েট হলে 3টে ফেজ আছে। একটা হচ্ছে ডিক্লারেশন ফেজ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ফেজ, একটা হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন ফেজ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন ফেজ, ঠিক আছে? দেখ বলছে এর ভেরিয়েবল ডিক্লারেশন উইথ এ ভেরিয়েবল নেম উইথ এন অবজেক্ট টাইপ, ঠিক আছে? বলছে আমাকে তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন মানে এই জিনিসপত্রগুলো আমি কিছু বুঝলাম না, কি বলতে চাইছে? যে ডিক্লারেশন কি, ইনিশিয়েশনটা কি, ইনিশিয়ালাইজেশনটাই বা কি, বুঝলাম না। দেখ 3টে ফেজ, একটা অবজেক্টকে যখন ক্রিয়েট করব 3টে ফেজ থাকে, ঠিক আছে? 3টে ফেজ, জাস্ট ফর 3টে ফেজ। তাহলে কীভাবে 3টে ফেজ কি এক্সপ্লেন করবো? দেখ, যেই মোমেন্টে আমি লিখছি S3 OBJ2, এটা হচ্ছে ডিক্লারেশন, এটা হচ্ছে ডিক্লারেশন, ঠিক আছে? যে মোমেন্টে এটাকে লিখলাম নিউ S3, এটা হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন, এটা হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করলাম, মানে ইনস্ট্যান্সিয়েশন মানে আমি বললাম যে তুমি OBJ2 নামে একটা অবজেক্ট তৈরি করো, এটাকে বলে ইনস্ট্যান্সিয়েশন। মানে অবজেক্টটা তৈরি হলো, ইনিশিয়েট হলো, সাথে সাথে কি হলো, এবার একটা নতুন টার্ম আসতে চলেছে। যখনই আমি বলেছিলাম আগের দিন, যখনই একটা অবজেক্ট তৈরি হবে সঙ্গে সঙ্গে একজন কেউ কল হয়। কি কল হয়? এটা হচ্ছে কনস্ট্রাক্টর। যখনই একটা অবজেক্ট তৈরি হয় সঙ্গে সঙ্গে একজন কেউ কল হয়, সেটা কি? একটা মেথড। মেথডটাকে একটা খুবই স্পেসিফিক স্পেশাল মেথড বলতে পারিস। স্পেশাল মেথড কে? স্পেশাল মেথডটা কনস্ট্রাক্টর। যখন এই পার্টিকুলার অবজেক্ট তৈরি এই যে আমি বলছি না যে ওবিজে যখন তৈরি করলাম, এই ওবিজের জন্য একটা এক্স একটা ওয়াই মেমোরিতে জায়গা অ্যালোকেট হচ্ছে, এটা কিন্তু ওবিজে করছে না, এটা করছে হচ্ছে কনস্ট্রাক্টর। আমি এতক্ষণ তো তোদের বলে দিচ্ছিলাম যে হচ্ছে, কিন্তু করছেটা কি? এটা করছে হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে যদি শুধু যখন লিখছি টেস্ট OBJ2, এটা হচ্ছে সিম্পল ডিক্লারেশন। যখন এই পুরোটা লিখলাম এটা হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন। আর এটা লেখার ফলে যখন কনস্ট্রাক্টর কল হলো, আর কনস্ট্রাক্টর গিয়ে এই OBJ2 এর জন্য, এই কনস্ট্রাক্টর গিয়ে এই OBJ2 এর জন্য ওই এক্স আর ওয়াই এর জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট করলো, ঠিক আছে? তখন ওকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। 3টে ফেজ বুঝেছে? দ্য ডিক্লারেশন, এ ভেরিয়েবল ডিক্লারেশন with a variable name and object type. The new keyword is used to create an object. Instantiation, initialization, the new keyword is followed by a call to a constructor. যখন একটা কনস্ট্রাক্টরকে কল হয় তখন সেই দেখ, কারণ আমার এটার জন্যই তো আমার কনস্ট্রাক্টর কল হচ্ছে, তার মানে কি? আর এক্ষুনি বললাম এটা মানে হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন। হ্যাঁ, ইনস্ট্যান্সিয়েশন, এটা মানে হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন হলো। এবার এই মুভমেন্টের পরের ফেজটা যেই মুভমেন্টে কনস্ট্রাক্টর কল হলো তখন ওকে ইনস্ট্যান্সিয়েশন বলে না, তখন তাকে ওকে ইনিশিয়ালাইজেশন বলে। বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট হলে 3টে ফেজ থাকে, ডিক্লারেশন, ইনস্ট্যান্সিয়েশন, ইনিশিয়ালাইজেশন। এবার এখানে আমরা নতুন একটা কনসেপ্ট বললাম কি? কনস্ট্রাক্টর। যে বললাম ইনিশিয়ালাইজেশন, ইনস্ট্যান্সিয়েশন আর ইনিশিয়ালাইজেশনের ডিফারেন্সটা কোথায়?
যে যখন ইনস্ট্যান্সিয়েশন হওয়ার সময় পর যখন কনস্ট্রাক্টর কল হয় তখন আমি বলতে পারি যে আমার পার্টিকুলার অবজেক্টটা এখন ইনস্ট্যান্সিয়েশন ফেজ না ইনিশিয়ালাইজেশন ফেজে আছে, যে মোমেন্টে কনস্ট্রাক্টর কল হয়ে গেল। কনস্ট্রাক্টরটা কি? তা কনস্ট্রাক্টর মানে আমি বললাম একটা মেথড, আর কিছু নাথিং বাট এ মেথড। ঠিক আছে, নাথিং বাট এ মেথড। তাহলে আমি এখানে তাহলে ব্যাপারটা কি, তাহলে এই এখানে মানে তাহলে এই যে আমি লিখছি যে ভয়েড ইনপুট এটাও তো একটা মেথড। ভয়েড ইনপুট এটা এর মধ্যে আমি x ইকুয়াল টু 10 আর y ইকুয়াল টু 30 সে নিয়ে নিলাম। ঠিক আছে, এটাও তো একটা মেথড, এটা তো একটা মেথড। তাহলে একে কনস্ট্রাক্টর বলা হয় না কেন? কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ থাকে না। আচ্ছা, তাহলে কিছু একটা স্পেশাল প্রায়োরিটি কিছু আছে বা স্পেশাল কিছু জিনিস আছে ওর মধ্যে, তাই জন্য স্পেশাল একটা মেথড। ঠিক আছে, প্রথম কথা কনস্ট্রাক্টর তাহলে ডেফিনেশন কি? ভালো করে শুনবো। Constructor is a method. Constructor is a method which is called automatically when an object is created, and it does not have any return type, and the name of the constructor is always should be the class name. মানে এবার আমি বাংলায় বলি কি জিনিসটা, একটা কনস্ট্রাক্টর হচ্ছে একটা কাইন্ড অফ মেথড। হ্যাঁ মেথড বুঝেছি, কিন্তু সেই মেথডকে আমাকে কাউকে দিয়ে কল করতে হবে না। যেমন আমাকে এখানে ইনপুটকে কল করতে গেলে কি লিখতে হবে? ওবিজে ডট ইনপুট এটা লিখতে হবে আমাকে, তাহলেই ইনপুট মেথডটা কল হবে, নাহলে ইনপুট মেথডটা আমার কল হবে না। ঠিক আছে, ওবিজে ডট ইনপুট আমি এই লাইনটা লিখলেই আমার ইনপুট মেথডটা কল হবে, নাহলে আমার ইনপুট মেথডটাই কল হবে না। ঠিক আছে, কিন্তু কনস্ট্রাক্টর হচ্ছে এমন মেথড যাকে, যেমন আমি এটা ইনপুটটা কল করেছি বলেই এই ইনপুটটা কল হলো, কিন্তু কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা মেথড যাকে আমাকে এরমভাবে কল করতে হবে না, যে অটোমেটিকলি কল হয়ে যাবে। কোশ্চেন হচ্ছে অটোমেটিকলি কখন কল হবে? যখন একটা অবজেক্ট তৈরি হবে। তাহলে এই যে যখন এই অবজেক্টটা তৈরি করলাম সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টর কল হলো। এবার কোশ্চেনটা হচ্ছে কনস্ট্রাক্টর কোথায়, কোথায় কনস্ট্রাক্টর, কে, কেমন দেখতে? এবার তখন বলছে তাহলে কেমন দেখতে কি করে বুঝবো? তাহলে বলছে কি করে বুঝবো যে এর মধ্যে কোন মেথডটা কনস্ট্রাক্টর? বুঝবো কি করে? বলছে দেখতে কেমন, বলছে কনস্ট্রাক্টর বলে যে মেথডটা আছে তার নাম অলওয়েজ ক্লাস নামের সেম হবে। তাহলে ক্লাসের নাম কি? টেস্ট 3। তাহলে কনস্ট্রাক্টরের নামও কি হবে? টেস্ট 3 ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এই ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজটাই বুঝিয়ে দিল কি এটা একটা মেথড। ঠিক আছে, আর যার কোনো রিটার্ন টাইপ থাকবে না। আমরা ছোটবেলা থেকে মানে ছোটবেলা মানে সি থেকে পড়ে এসেছি, ফাংশনের প্রোটোটাইপ হচ্ছে ফার্স্টে রিটার্ন টাইপ থাকে, তারপর ফাংশনের নাম থাকে, তারপর আর্গুমেন্ট, মানে এটা সিনট্যাক্স জেনারেল। কিন্তু কনস্ট্রাক্টর হচ্ছে এমন টাইপের, মানে এখানে ফাংশনকে তো যাওয়াতে মেথড বলে, তাহলে এটা হচ্ছে এমন টাইপের একটা মেথড কনস্ট্রাক্টর যার কোনো রিটার্ন টাইপ থাকবে না, যার কোনো ভয়েড ইন্ট ফ্লোট ডাবল কিছু রিটার্ন টাইপ থাকবে না, আর যার নামটা যে মেথডটার নামটা ক্লাস নামে সেম হবে। তাহলে তাকে এবার দেখেই বুঝে যাচ্ছি। তাহলে এই যে কনস্ট্রাক্টর এটা হচ্ছে কনস্ট্রাক্টর, কারণ এটা ক্লাস নেম আর ক্লাসের নাম আর এই মেথডটার নাম সেম, তাহলে এটা কনস্ট্রাক্টর, আর কোনো রিটার্ন টাইপ নেই, তাহলে এটা একটা কনস্ট্রাক্টর। যে কখন কল হচ্ছে? যেই মুভমেন্টে একটা অবজেক্ট তৈরি হচ্ছে, যে অবজেক্টটা তৈরি হলো সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টর কল হলো। এ কি করলো? এই কনস্ট্রাক্টরটাই কিন্তু বেসিক্যালি ওই অভিজের জন্য এক্স আর ওয়াই মেমোরিতে জায়গা অ্যালোকেট করলো। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, আমি এটা বুঝতে পারলাম, তাহলে এটা বুঝতে পারলাম। তাহলে কনস্ট্রাক্টর জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? তো এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কনস্ট্রাক্টর কত টাইপের আছে। ঠিক আছে, কনস্ট্রাক্টর কত টাইপের আছে? এক, ডিফল্ট বা একে অর বা একে অথবা একটা নামে বলে, মেনলি একে ডিফল্ট কনস্ট্রাক্টরই ওয়েল নোন নাম। অনেক সময় একে বলা হয়
জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। দু নম্বর, প্যারামিটারাইজ কনসেপ্ট। ঠিক আছে, সি প্লাস প্লাস ওটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। ওখানে না এই দুটো ছিল, জিরো আর্গুমেন্ট বা ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এইগুলো ওখানেও ছিল। ওখানে আর একটা এক্সট্রা স্পেশাল ছিল, সেটাকে বলা হতো কপি কনস্ট্রাক্টর। ঠিক আছে, যেটা এখানে অ্যাকচুয়ালি তোদের নেই, মানে জাভাতে কপি কনস্ট্রাক্টর হয় না, জাভাতে মেনলি দুটো কনস্ট্রাক্টরই হয়। এবার ব্যাপারটা বলছে এটা কী বোঝাচ্ছে, যে ডিফল্ট বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর মানেটা কি, তার আগে প্যারামিটার আগে ডিফল্ট বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা কি। এই যে আমি তোদের এক্ষুনি কথাটা বললাম যে যখনই একটা অবজেক্ট তৈরি হবে তখনই আমার কনস্ট্রাক্টর কল হয়। এবার দেখ, সে তো আমি এটা এখন লিখলাম বলে আরও বুঝতে পারলাম যে একটা কল হচ্ছে, তাহলে ব্যাপারটা হচ্ছে তাহলে কি যখন আমি এখানে মেনশন করবো না, তাহলে কি এই যে যখন অবজেক্টটা তৈরি করলাম যে টেস্ট ওবিজে ইকুয়াল টু নিউ টেস্ট 3, এই যে অবজেক্টটা তৈরি করেছি এর জন্য কি কনস্ট্রাক্টর কল হলো না? এখানে তো একটা অবজেক্ট তৈরি করেছি, এর জন্য কি কনস্ট্রাক্টর কল হলো না? হ্যাঁ, এর জন্য কনস্ট্রাক্টর কল হয়েছে। কোন কনস্ট্রাক্টরটা কল হয়েছে দেখ, আমি তো জানি একটা মেথড, যেমন দেখ আমি এখানে এই ইনপুটটা এরকমভাবে পাঠিয়েছি, তাহলে আমরা এখানে যে ইনপুটটা এখানে এসে রিসিভ করি, কারণ আমি এখান দিয়ে কোনো কিছু পাস করাইনি, এখান দিয়ে কোনো ভ্যালু পাস করাইনি, তাই এখানে কি আমাদের আর্গুমেন্ট লিস্টটা ফাঁকা। যদি আমি এখানে লিস্টে একটা আমি যদি এই মেন থেকে ইনপুটকে কল করছি, যদি আমি এখানে মেন থেকে আমি পাঠাতাম 8,9, দ্যাট মিনস আমাকে এখানে কি সেই 8 আর 9কে রিসিভ করতে হতো, তো ইন্ট এক্স ইন্ট ওয়াই, হ্যাঁ কি না, রিসিভ করতে হতো তো। হ্যাঁ হ্যাঁ তার মানে কি আমি এখান দিয়ে কিছু এই যে মেথডটা আছে, মেথডে কি প্যারামিটার পাঠাচ্ছি, তাই তো। আমি যখন এই ফাংশনটাকে কল করছি আমি ভায়া মানে উইথ প্যারামিটার পাঠাচ্ছি ফাংশনটা কল করার সময়, তাই তো। তাহলে এখানে যখন দেখো অবজেক্ট তৈরি হচ্ছে, তাহলে আবার কনস্ট্রাক্টরকে কে কল করে, যখন কাউকে কল করতে না, যখনই অবজেক্ট তৈরি হলো তখনই কল করলাম। তাহলে যখন যেই মুমেন্টে অবজেক্টটা তৈরি হলো সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টর কল হলো। এবার এখানে এসে দেখছে কোথায় কনস্ট্রাক্টর বলে তো কিছু নেই, হ্যাঁ আছে কিছু না, তুই যদি মেনশন নাও ক্লাসের ভেতরে, যদি মেনশন নাও, কি হয়েছে পড়িয়ে যাচ্ছি খেতে, কাকিমাদের খেয়ে নিতে বলো, আমি যাচ্ছি একটু পরে। তো ব্যাপারটা হচ্ছে, তো এখানে তো আমি কোনো কনস্ট্রাক্টর মেনশন করিনি, তাহলে কনস্ট্রাক্টরটা কল হবে কোথা থেকে? ঠিক আছে, উফ, কি হয়েছে বলো, খিদে আমারও পেয়েছে, টাইম পাইনি আমি, দেখলে তো পড়িয়ে উঠলাম, সবাই পড়িয়ে উঠে স্নান করতে চলে এলাম এখানে, কাকিমাতে খেয়ে নিতে বলে আমি গিয়ে খাচ্ছি, 5টা বাজবে, রাখো। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখ, এখানে আমি কিন্তু কনস্ট্রাক্টর দেখে বুঝতে পারছি না যে আছে কি নেই, কিন্তু এখানে কনস্ট্রাক্টর আছে, কোথায় আছে দেখতে তো পাচ্ছি না, আছে ডিফল্ট কনস্ট্রাক্টর, যার কোনো কাজ নেই, যার শুধু কাজ হচ্ছে এর জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট করা, আর কোনো কাজ নেই, মানে কোনো ভ্যালু অ্যাক্সেস আপডেট করা, এগুলো কোনো কাজ নেই, সিম্পল ওর জন্য ভ্যালু অ্যালোকেট করা, আর অন্য কোনো কাজ নেই। সেটা দেখতে কেমন না থাকলেও আছে, ইমাজিনারি ভাবেও আছে, কিভাবে আছে, এইভাবে আছে। কেস 3 ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, মানে যার ভেতরে কোনো কন্টেন্ট নেই, এরকম ব্যাপার। মানে দেখ তুই বোঝার চেষ্টা করে, এবার আমার যদি এই অবজেক্টটার সময় আমার কনস্ট্রাক্টর কল হলো, সাথে সাথে এই মেথডটা কল হলো, তাহলে কনস্ট্রাক্টর এটাই আছে, এটা কল হলো, কল হয়েও কি কিছু কাজ হয়েছে এর ভেতরে? না, কিছুই করিনি, কিন্তু শুধু এর কাজ, এ ইন্টারনালি কি কাজ করে, ইন্টারনালি
কি কাজ করে, এই যে ভেরিয়েবলগুলো তৈরি হচ্ছে এদের জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট করে। সেটা যদি এটা নাও থাকতো তাও তো করছিল। হ্যাঁ এমন তো না যে আমি এটা না যতক্ষণ দিচ্ছিলাম না ততক্ষণ আমার কাজ হচ্ছিল না, প্রোগ্রাম চলছিল, এরকম তো না, প্রোগ্রাম তো চলছিল। দ্যাট মিনস কি, যে আমি যদি মেনশন নাও করি ও নিজের কাজ করছে। এটাকে আবার কোশ্চেনটাকে বলা হয় কেন জিরো আর্গুমেন্ট বা ডিফল্ট, এই জন্য বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। কেন, বাই ডিফল্ট অলওয়েজ এ কোনো কনস্ট্রাক্টর নাও থাকুক, বাই ডিফল্ট এ কল হবেই হবে। মানে এর ক্ষেত্রে, মানে এই ক্লাসের ক্ষেত্রে এটা কনস্ট্রাক্টর, তাহলে কল হবেই হবে। এই জন্য বলে এই কনস্ট্রাক্টরকে কেন ডিফল্ট কনস্ট্রাক্টর বলে, এই টাইপের কনস্ট্রাক্টর যে বাই ডিফল্ট কল হবেই হবে, অবজেক্ট তৈরি হয়েছে মানেই কল হবে সে। এটা আরেকটা নাম কেন জিরো আর্গুমেন্ট, কারণ দেখ কনস্ট্রাক্টরের ভেতরে কোনো আর্গুমেন্ট নেই। কারণ এখানে তার মানে কি দেখ, কারণ যখন এই যে এই অবজেক্টটা তৈরি করছি, তাহলে দেখ কোনো কি এইখানে কি কোনো আর্গুমেন্ট পাঠিয়েছি, এখানে কি কোনো আর্গুমেন্ট পাঠিয়েছি, না পাঠাইনি। তাহলে এখানে রিসিভ করার জন্য কিছু নেই, তার মানে কি, ওই জন্য বলা হয় জিরো আর্গুমেন্ট। ওই জন্য ডিফল্ট কনস্ট্রাক্টরের আরেকটা নাম হচ্ছে জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। কারণ আমি যখন কনস্ট্রাক্টরটা কল হচ্ছে তখন কোনো রকমের আমি কোনো আর্গুমেন্ট পাস করছি না, তাই জন্য ডিফল্ট কনস্ট্রাক্টর আরেকটা নাম হচ্ছে জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। বুঝেছি? এবার দেখ, এটাও আমি একটা অবজেক্ট তৈরি করেছি, কিন্তু এই অবজেক্ট তৈরি করার সময় এখানে ধরুন আমি একটা ভ্যালু দিলাম 9। এবার দেখ সঙ্গে সঙ্গে এরর দিচ্ছে, কেন, সবই তো ঠিকঠাক ছিল, তাহলে কেন এরর দিচ্ছে দেখি নিয়ে যাই। বলছে মাল্টিপল মার্কার অ্যাট লাইন, বলছে দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভেরিয়েবল অভিযোজন ইজ নট ইউজড। এবার দেখ প্রবলেমটা হচ্ছে এটাই। দেখ আমি আবার একটা অবজেক্ট তৈরি করতে গেছি obj1, নর্মাল, ঠিক আছে, সঙ্গে সঙ্গে অবজেক্ট তৈরি করেছিস মানে কে কনস্ট্রাক্টর কল হবে, প্রবলেমটা হয়ে গেছে। এবার যখন অবজেক্টটা তৈরি করেছিস তুই একটা ভ্যালুকে পাস করেছিস, একটা আর্গুমেন্টকে পাস করেছিস, একটা প্যারামিটারকে পাস করেছিস। তো এবার তাহলে এখানে যে কনস্ট্রাক্টর তো একটা মেথড, কাইন্ড অফ তো একটা মেথডই। তাহলে ওই যে অবজেক্ট তৈরি করার সময় তুই যে একটা ভ্যালুকে পাস করেছিস সেটা কোথায় রিসিভ হবে, কারণ আমি জানি ওই যখনই অবজেক্ট তৈরি হয় কোন মেথড কল হয়, কনস্ট্রাক্টর কল হয়। তাহলে যে ভ্যালুটা পাস করেছিস সেটা ওখানে রিসিভ করার জন্য কোথায় রিসিভ হবে, কনস্ট্রাক্টরে রিসিভ হবে। কিন্তু এখানে তো এটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এ তো রিসিভ করতে পারছে না, মানে এখানে তো আর্গুমেন্ট নেই, তাই জন্য কিন্তু ওখানে এরর দিচ্ছে। এবার দেখ আমি এরকমই এটাকে কপি করে আমি এরকমই কী করলাম, আবার লিখলাম, শুধু ডিফারেন্সটা করলাম। এবার এর ভেতরে আমি লিখে দিলাম ইন্ট এ, লিখে দিলাম। এবার দেখ ওইখানে নিয়ে যাই, দেখ ওই এররটা চলে গেছে, কেন হলো, এবার দেখ ব্যাপারটা কি হলো। তাহলে যখন দেখ, এবার আমাকে বল এখানে কটা কনস্ট্রাক্টর আছে বলতো এই ক্লাসে? দুটো। একটা হচ্ছে ডিফল্ট বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, আর একটা কনস্ট্রাক্টর আছে, একে কিন্তু ডিফল্ট বলতে পারবো না, কারণ বাই ডিফল্টে কল হচ্ছে না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কল হচ্ছে, বা ওই জন্য একে ডিফল্ট বলতে পারবো না, তাই একে কী বলবো, আর্গুমেন্ট পাস করাচ্ছি, তাই জন্য একে বলবো প্যারামিটারাইজ, কারণ প্যারামিটার পাস করানো হচ্ছে এর মধ্যে, আর্গুমেন্টকে আর একটা নামে বলে প্যারামিটার পাস করানো হচ্ছে, তাই জন্য এই কনস্ট্রাক্টরটাকে বলা হয় প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এটাকে যেমন বলা হয় ডিফল্ট বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, যেটা যখন অবজেক্ট তৈরি হয় তখনই কল হয়, এটাও যখন অবজেক্ট তৈরি হয় তখনই কল হয়, কিন্তু এটা বাই ডিফল্ট কল হয় না। যখন আমি অবজেক্ট তৈরি করার সময় কোনো ভ্যালু ওখানে অ্যাজ এ পাস করাই তখন আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হয়। আর নর্মাল যখন যে কোনো সময় অবজেক্ট তৈরি হওয়ার মানে হচ্ছে সে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করবে। এবার দেখ তাহলে কী হলো, যখন আমি এই অবজেক্টটা তৈরি করলাম তখন কিন্তু আমার এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে। দেখ অবজেক্ট তৈরি মানে কনস্ট্রাক্টর কল হবেই হবে, গ্যারেন্টেড। তাহলে যখন এই অবজেক্টটা তৈরি হয়েছি তখন আমার বেসিক্যালি এই কনস্ট্রাক্টরটা কল করলো। যখন আমি এই অবজেক্টটা তৈরি করলাম তখন কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর না, এই অবজেক্টের জন্য ও কিন্তু কল করলো এই কনস্ট্রাক্টর কিন্তু কল হচ্ছেই, কিন্তু কেসের উপর ডিপেন্ড করছে। এক্ষেত্রে এটার জায়গায় এই অবজেক্টের জন্য এইটার জায়গায় এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। আমি কি বোঝাতে পারছি কি বলছি? মানে এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি।
এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। এই জিনিসটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। যে যখন এই যে আগের দিন দেখাচ্ছিলাম ওভারলোডিং জিনিসটা কি, যে দেখ ওই যে যেমন বলেছিলাম না আগের দিন যে যে একবার যদি আমি এখানে লিখি ইন্ট সাম, মানে একবার লেখা আছে এই যে ইন্ট সাম, ঠিক আছে, একবার লেখা আছে ইন্ট সাম ব্র্যাকেটে ইনটেক্স। কি বলেছিলাম, ওই যখন আমি সাম শুধু কল করব তখন কোন মেথডটা কল হবে, এটা কল হবে। প্রথম ঘরটা যখন আমি সাম এটা কল করবো তখন কোনটা কল হবে, সেকেন্ডেরটা। তাহলে কি হচ্ছে, যখন এ হচ্ছে তখন কি হচ্ছে, এ কে ওভারলোড করে এ কল হচ্ছিল, এটার সময় এ কে ওভারলোড করে এ কল, সেম জিনিস এখানেও তাই হচ্ছে। এখানে একটা মেথড ছিল, এবার এখানে সেটাকে সেই মেথডটাই হচ্ছে এখানে কনস্ট্রাক্টরের উপরে খাচ্ছে। যেটা আমি একটু বিস্কুট যেতে দাদা তুমি খেয়ে আসতে পারো, তো আমরা না হ্যাঁ তুমি খেয়ে আসো। না 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 আবার পড়ানো আছে দেখ। তাহলে এটা বুঝতে পেরেছিস, তাহলে এই একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আছে, দুটো অবজেক্ট তৈরি হলো। তাহলে এই অবজেক্টের জন্য আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হলো, এই অবজেক্টের জন্য আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হলো, ঠিক আছে। এটাও কাইন্ড অফ বলতে পারিস কনস্ট্রাক্টরের ওভারলোডিং, ঠিক আছে। এটাকেও বলতে পারি আমি, এটাকেও আমি কনস্ট্রাক্টরে আমি ওভারলোডিং হিসাবে আমি এটাকে কনসিডার করতে পারি, ঠিক আছে। তাহলেও মানে ওভারলোডিং কনসিডার ওভারলোডিংই এটা, ঠিক আছে। তো কাইন্ড অফ এটাকে আমি দেখ কনস্ট্রাক্টর ওভারলোডিং তো বলছি, ইনডাইরেক্টলি আমি এটাকে বলতেও পারি ফাংশন ওভারলোডিং, কারণ ফাংশন না মানে মেথড ওভারলোডিং, কারণ কনস্ট্রাক্টর ইটসেলফ নিজেও তো একটা মেথড। যেমন আমি সামের ক্ষেত্রে বলছিলাম তো মেথড ওভারলোডিং, তো এখানে তাহলে কনস্ট্রাক্টর তো নিজেও ইটসেলফ একটা মেথড, ঠিক আছে। তাহলে আমি কনস্ট্রাক্টরের এই ওভারলোডিংকে আমি বলতেও পারি মেথড ওভারলোডিং হিসেবে কনসিডার করালেও করাতে পারি। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ বুঝেছি। কারো কোনো কোশ্চেন আছে? কনস্ট্রাক্টর খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এই সবসময় যখনই অবজেক্ট তৈরি হবে তখনই কল হবে, ঠিক আছে। যখনই অবজেক্ট তৈরি হবে তখনই ও কল হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বল। ঠিক আছে দাদা। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। নো আর্গুমেন্ট মানে ওই জিরো আর্গুমেন্ট, ঠিক আছে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ঠিক আছে। এবার দেখ জাভা কপি কনস্ট্রাক্টর কিন্তু অ্যাকচুয়ালি হয় না, এটা বুঝে। দেয়ার ইজ নো কপি কনস্ট্রাক্টর ইন জাভা, হাউএভার we can copy the value from one object to another like copy constructor. দেখ কপি কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি এখানে হয় না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কপি কনস্ট্রাক্টর বলে এখানে কিছু হয় না। কি হতে পারে, কপি কনস্ট্রাক্টর হয় না, বাট কি জিনিসটা আমি কি করতে পারি দেখ। আমি মানে কপি মানে কি বলতো, কপি কনস্ট্রাক্টর মিনস হচ্ছে আমি একটা, এই যেমন আমি এখানে কি করেছি, তবে যেমন আমি এখানে করছি কি, যে যখন আমি একটা অবজেক্টকে তৈরি করছি আমি একটা ভ্যালু পাঠাচ্ছি, তাই তো, নর্মাল একটা ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। আমরা চাইলে আমরা একটা অবজেক্টও পাঠাতে পারি, কিভাবে দেখ, এটা এরকম আছে তো, চলো দেখ। ব্যাপারটা দেখ, জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে এক্স আছে, এর ভেতরে আমার কিছু কাজ নেই, ঠিক আছে। এর ভেতরে আমার কাজ হচ্ছে শুধু এক্স এর ভেতরে এক্সকে জিরো করে দেওয়া, এর ভেতরে কাজ হচ্ছে এক্সকে এ করে, এক্স এর ভেতরে এর ভ্যালুটা অ্যাসাইন করে দেওয়া, ঠিক আছে। আমি এবার দেখ এটা একটু ঠান্ডা মাথায় বুঝবো। আমি যখন এখান থেকে কনস্ট্রাক্টর কল করার সময় এখানে প্যারামিটার একটা ইন্টিজার ভ্যালু পাঠাচ্ছিলাম, তাহলে এখানে কনস্ট্রাক্টর রিসিভ করার জন্য কাকে রাখতে হচ্ছিল, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে, তাই তো। হ্যাঁ এবার আমি এখানে অবজেক্ট তৈরি করার সময় এখানে অ্যাজ এ প্যারামিটার কি পাঠাচ্ছি, অবজেক্ট তাহলে এখানে আমি এখানে কি রাখবো,
ক্লাসটা রাখবো টেস্ট ক্লাসের Test. নাম, ক্লাসের নামটা রাখবো, তাহলে কি হবে? টেস্ট, সরি কোনটায় করে দিলাম, টেস্ট 3, তাই তো? বুঝেছি কি বললাম? এই যে এখানে যখন হ্যাঁ, হ্যাঁ, এটার বুঝলাম। জন্য যখন আমার দেখ ইন্টিজারটা পাস করাচ্ছিলাম, তাই এখানে রিসিভ করার জন্য এখানে একটা ইন্ট এ রাখছিলাম। সিমিলারলি হুম। এখানে যখন একটা অবজেক্টকে পাস করাচ্ছি, তাহলে রিসিভ করার জন্য এখানে কাকে থাকতে হবে? একটা অবজেক্টকেই থাকতে হবে, তাই তো? হ্যাঁ আমি দিলাম ওবি, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? এক্স এর মধ্যে লিখলাম ওবি ডট এক্স। এবার ফান্ডাটা বুঝবি আমি কি করছি, ঠিক আছে? আমি সিম্পলি এখানে একটা ভয়েড ডিসপ্লে করাচ্ছি, ঠিক আছে? ভয়েড ভালো করে শুনবো, তাহলে বুঝে যাবো জিনিসটা কি করছি, দেখবো, ঠিক আছে? এক্সের ভ্যালু নিয়ে রাখলাম, ঠিক আছে? যে ডিসপ্লেতে শুধু আমি এক্সের ভ্যালুটা ডিসপ্লে করবো, আর কিছু না, ঠিক আছে? লোড়ালাম, ওবিজে ডট ডিসপ্লে, ওবিজে 1 ডট ডিসপ্লে, ঠিক আছে? কি হলো, ওবিজে টু এরা দিয়ে যাচ্ছে কেন? কি প্রবলেম দিয়েছি? ও সেভ করে নাকি? তাহলে দেখ, সিম্পল কিছু না, এই ক্লাসে কটা কনস্ট্রাক্টর আছে? তিনটে তিনটে কি কি কনস্ট্রাক্টর? জিরো আর্গুমেন্ট, ওয়ান আর্গুমেন্ট, আর হচ্ছে অবজেক্ট আর্গুমেন্ট। জিরো ডিফল্ট কনস্ট্রাক্টর আর দুটো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মধ্যে একটাতে প্যারামিটার আছে একটা ইন্টিজার, আর একটাতে প্যারামিটার আছে একটা অবজেক্ট, তাই তো? এবার দেখ, মেনে এসে আমি কি করলাম? তিনটে অবজেক্ট তৈরি করছি। আচ্ছা, এটা তৈরি করলাম, অবজেক্ট তৈরি করলাম, তাই তো? সঙ্গে সঙ্গে কি হবে? অবজেক্ট তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে কি হবে? কে কল হবে? কনস্ট্রাক্টর। কোন কনস্ট্রাক্টরটা কল হলো? 4 নম্বর, 7 ওই নম্বর, X 10 নম্বর। ওই x ইকুয়াল টু 0 যেটা আছে প্রথম কটা 4 নম্বরটা। তাহলে একে কল হলো, ওই ওবিজের জন্য মেমোরিতে কার জায়গা অ্যালোকেট হলো? এক্স এর, তাই তো? হ্যাঁ এই ওবিজেটার জন্য মেমোরিতে কার জায়গা অ্যালোকেট হলো? এক্স এর। এক্স এর আর তার ভেতরে ভ্যালু কত ঢোকালাম? জিরো। 0। 0 ঠিক আছে, আবার একটা অবজেক্ট তৈরি করলাম, ওবিজে 1। তাহলে আবার অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর কল হবে। কোন কনস্ট্রাক্টর কল হবে? 7 নম্বর লাইনে একটা। কারণ এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, একটা প্যারামিটার পাঠিয়েছে, এটা ভ্যালু 9 পাঠিয়েছে। 9 টা স্টোর হলো কোথায়? একটা লোকাল ভেরিয়েবল এ বলে, যে লোকাল ভেরিয়েবলটাকে আমি অ্যাসাইন করলাম ইনস্ট্যান্স ভেরিয়েবল এই এক্সটার ভেতরে। এবার দেখ, কোশ্চেনটা হচ্ছে এখানে এক্স লিখেছি, কি করে বুঝবো এই এক্সটা কার? ওবিজে না ওবিজে 1 না ওবিজে 2 এর? কি করে বুঝবো? যেটা কল হচ্ছে তার এক্স। ব্যাপারটা বোঝার চেষ্টা করবো যে এটা এই যে এক্স ইকুয়াল টু এই লাইনটা কার ভেতরে? এই ফেজারটার ভেতরে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এই কনস্ট্রাক্টরটা কার জন্য কল হয়েছিল? ওবিজে 1 এর জন্য। ওকে জানার জন্য। হ্যাঁ তাহলে এই এক্সটা কার এক্স ইউজ হচ্ছে? ওবিজে 1 এ। ওই আগের দিন বুঝেছিলাম, মনে আছে? যে বাড়িতে বললো ছোট ছেলে বাইকটা নিয়ে গেছে, মানে ও জেনে গেছে যে বাবা জেনে গেছে ছোট ছেলে বাইকটা নিয়ে গেছে, এসে দেখলো বাইকটা ভেঙে চুরে গেছে। তাহলে বাবা অলরেডি বুঝে যাবে কে ভেঙেছে, তাহলে ছোট ছেলেই বুঝেছে, ছোট ছেলেই ভেঙেছে, তাই তো? কারণ যে নিয়ে গেছে লাস্ট টাইম, যে নিয়ে গেছে কোনো কিছু, তারপরে যদি চেঞ্জ হয় তাহলে আমি তো বলবো সেই চেঞ্জ করেছে কেউ। তাহলে কোশ্চেনটা হচ্ছে এখানেই যে এই যখন এক্স ইকুয়াল টু এ ছিল,
আমি বুঝতে পারছি না এই এক্সটা কার, কোশ্চেনটা হচ্ছে এটা কার ভেতরে আছে, এর ভেতরে আছে, তাহলে এটা কার রেসপেক্টে কল হয়েছে, এর রেসপেক্টে কল হয়েছে, এখানে এই এক্সটা কার এক্স ওবিজি ওয়ানের এক্স, তাতে কত ঢুকলো তাতে 9। ঠিক আছে, আবার একটা অবজেক্ট তৈরি করলাম ওবিজি টু বলে, আবার প্যারামিটারাইজ, কারণ এটা প্যারামিটার পাঠাচ্ছি, এবার এর জন্য কনস্ট্রাক্টর কল হবে। মাথায় রাখবো এবার যে প্যারামিটারটা পাঠাচ্ছি সেটা একটা অবজেক্ট, এটা কিন্তু এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন, যে অবজেক্টটাকে তুই পাঠাচ্ছিস সেটা যেন অলরেডি আগে থেকে তৈরি থাকে, তাই তো? হ্যাঁ, নাহলে তো হবে না, তুই একটা ভেরিয়েবলকে পাঠাচ্ছিস সেটা যদি আগে থেকে এক্সিস্টই না করে তাহলে কি করে হবে, তাই না? হ্যাঁ, আমি আবার একটা অবজেক্ট তৈরি করলাম যেখানে আছে পাস করলাম কাকে, ওবিজে ওয়ানকে, একটা অবজেক্টকে পাস করেছি, তাহলে এখানে রিসিভ করার জন্য কাকে থাকতে হবে, একটা অবজেক্টকে থাকতে হবে। এবার অবজেক্টটা কোন ক্লাসে, কোন ক্লাসের অবজেক্টকে পাঠিয়েছি, টেস্ট 3 ক্লাসের অবজেক্টকে পাঠিয়েছি, তাহলে এখানে রিসিভ করার জন্য কাকে থাকতে হবে, টেস্ট 3 ক্লাসের একটা অবজেক্টকে থাকেছে, সেটা কে, ওবি। তার মানে এখানে যে ওবিজে ওয়ানটাকে যাকে পাঠিয়েছিলাম, এই যে ওবিজে ওয়ান যাকে পাঠিয়েছিলাম, যার করসপন্ডিং কি ছিল, একটা এক্স ছিল, যে এক্সে কি আছে, 9 আছে, সেই ওবিজে ওয়ানটাকে আমি প্যারামিটার পাঠিয়েছি, যেটা কি রিসিভ হয়েছে কার মধ্যে, ওবির মধ্যে। তার মানে আমি এটা বলতে পারি তো এখন ওই যে ওবিজে ওয়ান যেটা ছিল সেটাই এখন ওবি, তাই তো? হ্যাঁ তাহলে ওবিজে ওয়ানের একটা যে, তাহলে আমি বলতে পারি তো ওবিজে ওয়ানের এক্স বলতে যেটাকে বোঝাচ্ছি সেটাই বেসিক্যালি ওবির এক্স। সেটাই, হ্যাঁ। তাহলে আমি এখানে আবার এই এক্সটা কার এক্স বলতো, এই এক্সটা কোন এক্স, কার এক্স? আমার এই ক্লাসটা এখন ভালো করে বলো। অবজেক্টটা যে অবজেক্টের জন্য কল হচ্ছে সে হ্যাঁ, ওবিজে টু এক্স। ওবিজে টু, হ্যাঁ হ্যাঁ। তার ভেতরে আমি কি রাখলাম, তার ভেতরে রাখলাম ওবি ডট এক্স, মানে ইনডাইরেক্টলি কার এক্স, ওবিজে ওয়ানের এক্স। ওবিজে ওয়ানের এক্স। তাহলে তাহলে ওবিজে ওয়ানের এক্স কত ছিল, 9। তাহলে এবার যখন আমি এই ওবিজে টু এর এক্স কে প্রিন্ট করবো কত আউটপুট আসবে, 9। নয়। দেখ সেটা আমি করে দেখি হয়ে নাকি। দেখ ফার্স্টে 0 আসছে, আসার কথা তো ওবিজে, হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওবিজে ওয়ান 9 আসার কথা তো। দেখ হ্যাঁ। ওবিজে টু, হ্যাঁ হ্যাঁ, দুটোই নয়। এই যে জিনিসটা যখন অবজেক্ট তৈরি করার সময় কপি কনস্ট্রাক্টর হয় না জাভাতে, কিন্তু আমি একরকমভাবে কাজ করাতে পারি। কিভাবে, যখন কোনো অবজেক্ট তৈরি করার সময় যখন কনস্ট্রাক্টর কল হবে, তখন সেই কনস্ট্রাক্টর কল করার সময় অ্যাজ এ প্যারামিটার যদি আমি একটা অবজেক্টকে পাস করাই, তাহলে আমি বলতে পারি সেই ক্ষেত্রে কনস্ট্রাক্টরের যে কলিংটা বা যে কনস্ট্রাক্টরটা হয় সেটা কাইন্ড অফ কপি কনস্ট্রাক্টরের মতো। মানে আমি কি করছি, বেসিক্যালি আমি কি করছি, একটা অবজেক্টকে কপি করছি, তাই তো? কপি কনস্ট্রাক্টর মানে এটাই বোঝাতে চাইছি, থ্রু কনস্ট্রাক্টর কল আমি একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে কপি করছি। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? হ্যাঁ, এটা কল বাই রেফারেন্স এক্সাম্পল। এটা কল বাই রেফারেন্স, হ্যাঁ। জাভাতে কল বাই ভ্যালু হয় না। মানে এটা কল বাই রেফারেন্সের মতোই ভাবতে পারি সেটাকে। মানে হ্যাঁ বলতে পারিস, এই জিনিসটা নিয়ে আমি ভালো কোশ্চেন, এই জিনিসটা আমি একটা জিনিস বলবো পরে, কল বাই ভ্যালু এর জন্য এই কালেকশন ফ্রেমওয়ার্ক জিনিসটা আসবো তখন বলবো। আপাতত যেটা আমার বলার, যে কপি কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, এইটুকুনি আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি তো, হ্যাঁ, তিনটেই বুঝতে পেরেছি। যে কখন কোনটা কিভাবে কি জিনিস হয় সবাই বুঝেছি। এখানে অঢেল এক্সাম্পল দেওয়া আছে, ঢেলে এক্সাম্পল দেওয়া আছে, সো এইগুলো একটু দেখবি, কারণ আউটপুট সমস্ত দেওয়া আছে। তারপর দেখ সিম্পল একটা মেথডে ডিফারেন্স দেওয়া আছে, জাভা কনস্ট্রাক্টরের সাথে জাভা মেথড, মানে নর্মাল মেথড আর কনস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্স কি। কনস্ট্রাক্টর ইটসেলফ এ মেথড, কিন্তু কিছু ডিফারেন্স তো আছেই, সেই ডিফারেন্সগুলো যেগুলো আমি মুখে মুখে বলছিলাম সেগুলো এখানে লেখা আছে। ক্লিয়ার? হ্যাঁ।
দেখ স্ট্যাটিক কিওয়ার্ড, ঠিক আছে? স্ট্যাটিক কিওয়ার্ড কি বলছি? স্ট্যাটিক সম্বন্ধে আমার একটা আইডিয়া তো চলে এসছেই, ভালো মতো আইডিয়া চলে এসছে স্ট্যাটিক সম্বন্ধে। তো স্ট্যাটিক আমি কাদের কাদের করতে পারবো সেটা আমার খুব জানাটা ইম্পর্টেন্ট। একটা স্ট্যাটিক আমি কাদের কাদের মেনশন করতে পারবো, যেমন আমি একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক বললে তাকে স্ট্যাটিক ভেরিয়েবল বলি, তেমনি আমরা একটা ভেরিয়েবলকেও স্ট্যাটিক করতে পারি, আমি একটা মেথডকেও স্ট্যাটিক করতে পারি, আমি একটা ব্লককে স্ট্যাটিক ব্লক হিসেবে কনসিডার করতে পারি, আমরা একটা ক্লাস নেস্টেড ক্লাসকে আমরা স্ট্যাটিক মেনশন করতে পারি। কীভাবে সেগুলো আস্তে আস্তে বলি, ঠিক আছে? তাহলে আমি এক্সাম্পলগুলো এখানে দেখাই, কারণ শুধু শুধু লিখে টাইম নষ্ট করে লাভ নেই। তো জাভা স্ট্যাটিক ভেরিয়েবল যেটা আমরা এক্ষুনি দেখালাম, ওই যে জেড ফেড যেগুলো দেখালাম, কি বলেছিলাম যে একটা ভেরিয়েবলের জন্য স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে সেই টাইপের ভেরিয়েবল বা যেটাকে বলা হয় ক্লাস ভেরিয়েবল, যেটা জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট অবজেক্ট তৈরির সময় হয় না, যে মোমেন্টে তুই ক্লাসটা লোড হচ্ছে ক্লাস লোডিংয়ের সময় হয়ে যায়। দেখ এখানে সেগুলোই বলবো। ইফ ইউ ডিক্লেয়ার এনি ভেরিয়েবল অ্যাজ স্ট্যাটিক, ইট ইজ নন অ্যাজ স্ট্যাটিক ভেরিয়েবল। ক্লিয়ার? The static variable can be used to refer the common property, এই বলেছিলাম যেটা আমার সবার জন্য কমন হবে, of all object, ঠিক আছে? The static variable gets memory only once in the class area at the time of class loading. যখন আমি ক্লাসটা লোড হচ্ছে মানে তৈরি হচ্ছে তখনই আমার কি হবে, স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য মেমোরিতে জায়গা রেকর্ড হয়ে যাবে। স্ট্যাটিক ভেরিয়েবল কোনো অবজেক্টের জন্য হবে না, এটা পার্টিকুলার কমন। যেমন এই যে এই জিনিসটা বোঝাচ্ছিলাম এখানে, এই যে জিনিসটা বোঝাচ্ছিলাম, জেডটা আমার এখানে স্ট্যাটিক ছিল, তাই না ওবিজের আলাদা করে জেড, না ওবিজে ওয়ানের আলাদা করে জেড, ঠিক আছে? জেড একটাই আছে, তাই জন্য যদি জেডের মধ্যে যদি জেডের মধ্যে 10 রাখে, সেই 10টাকে কিন্তু এই ওবিজে ওয়ানও দেখতে পারবে, কারণ ওবিজে ওয়ানও এই সেম জেডটাকেই পয়েন্ট করছে। ওবিজে এই জেডটাকে পয়েন্ট করছে, ওবিজে ওয়ানও সেম জেডটাকেই পয়েন্ট করছে। যতই ওবিজের জন্য আলাদা এক্স আলাদা ওয়াই থাকুক, ওবিজে ওয়ানের জন্য আলাদা এক্স আলাদা ওয়াই থাকুক, কিন্তু ওবিজে আর ওবিজে ওয়ান সেম জেডকেই শেয়ার করছে। সরি, আলাদাভাবে জেড ক্রিয়েট হচ্ছে না বলে শেয়ার করছে। হ্যাঁ আলাদা করে জেড তৈরি, কারণ অবজেক্টের জন্য তো কোনো অবজেক্টের জন্যই তৈরি হচ্ছে না, না এটার জন্য তৈরি হচ্ছে না এটার জন্য, জেডটা তৈরি হচ্ছে ক্লাসের জন্য। বুঝতে পেরেছিস? কোথায় এরকম কোথায় ইউজ হবে, কোথায় এরকম কোশ্চেনটা সবই তো বুঝলাম, কিন্তু কোথায় তাহলে আমরা বুঝবো কি করে যে কখন আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করবো? দেখ একটা কনসেপ্ট দেখ, একটা স্টুডেন্ট বলে ক্লাস আছে, তার ভেতরে কি আছে, স্টুডেন্টের রোল নাম্বার, স্টুডেন্টের নাম আর স্টুডেন্টের কলেজটার নেম আছে, ঠিক আছে? এবার প্রবলেমটা ভালো করে দেখ, এইটা হচ্ছে আমার জিনিসটা, ফান্ডাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফান্ডা, এটা হচ্ছে আমার ফান্ডাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্লাসের নাম। এবার আমি ধরে নিই এটা হচ্ছে আমার নর্মাল সিনারিও, রোল নাম্বার, নেম, কলেজ। এবার আমি ওই সেম কলেজেরই, কলেজের নাম কি আইটিএস কলেজ বা যাই হোক একটা কিছু আছে, তো আমি এই স্টুডেন্ট ক্লাসের আমি কি করলাম, একটা অ্যারে অফ অবজেক্ট তৈরি করছি, মানে অনেক স্টুডেন্ট থাকবে, একটা দুটো তো স্টুডেন্ট থাকবে না, অনেক স্টুডেন্ট মানে অ্যারে অফ অবজেক্ট। তাহলে কি করবো, নিউ স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে এটার মানে কি, আমি ধরে আচ্ছা নিউ স্টুডেন্ট, তাই তো? তাহলে কটা তৈরি হলো, OB0, তারপর OB1, তারপর OB2, OB3, OB4, এম করতে 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 কত অবধি, OB9, তাই তো? প্রত্যেকের কি আছে, এই কেসে প্রত্যেকের কি আছে, একটা রোল, একটা নেম, একটা কলেজ, তাই তো? সিমিলারলি OB1 এরও সেম জিনিস, সিমিলারলি OB2 এরও সেম জিনিস, ঠিক আছে? এবার এর রোল ধরে নে 1, নেম রাম, কলেজ লেখা আছে ওখানে ITS,
রোল 2 নেম বিজয় কলেজ লেখা আছে ওখানে আইটিএস, কারণ সব আইটিএস কলেজেরই হচ্ছে। রোল 3 নেম রয় কলেজ আইটিএস। বুঝতে পারছিস প্রবলেমটা কি হতে চলেছে? আমার কি কলেজটা, যে কলেজ বলে যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটা কি তোদের কলেজে তোকে যদি একটা ফর্ম ফিল আপ করতে দেয় তোদের ডিপার্টমেন্টে কোনো এক্সাম নিয়ে, তোকে নাম দেবে, রোল নাম্বার দেবে, তোকে কি কলেজ নেম দেবে? না। না ওরা কারণ কলেজটা তোর তো সেম কলেজেই আছিস সবাই। তাহলে ব্যাপারটা এখানে কি হচ্ছে, যখন এরকম নর্মাল আছে কি হচ্ছে, ওবিজে 0 জন্য একটা রোল নেম কলেজ নেম, ওবিজে 1 এর জন্য নেম রোল নেম কলেজ নেম, ওবিজে 2 এর জন্য রোল নেম কলেজ নেম, সিমিলারলি এরকম করতে করতে ওবিজে 9 এর রোল নেম কলেজ নেম, যেখানে প্রত্যেকের ক্ষেত্রে এই কলেজটা কিন্তু সেমই আছে। তাহলে এদের জন্য মেমোরি জায়গা অ্যালোকেট করে, আলাদা করে জায়গা অ্যালোকেট করে কোনো লাভ হবে? না। আমি কি প্রত্যেকের আলাদা আলাদা রেকর্ড পাচ্ছি আদৌ? প্রত্যেকে তো সেম। আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পারছিস কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টটা, তাহলে আমি এরকম করতে পারি তো? তাহলে আমি এবার একটা ঝামেলা রাখি, এইসব করবো না, এটাকে আমি স্ট্যাটিক করে দিই। সুবিধাটা তাহলে কি হলো, এই যে কলেজের যে নামটা, এটা কি প্রত্যেক অবজেক্টের জন্য এবার তৈরি হবে? না, কমন হয়ে গেল। এটা পুরো কমন হয়ে গেল। তখন এটা এন্টার ক্লাসের জন্য তৈরি হবে, কলেজের জন্য, কারণ এই কলেজ নেমটা সবার জন্যই তো সেম। তাহলে আলাদা করে সবার জন্য তৈরি করে লাভ কি? আমি যদি সবাই একই টাইপের, ওই যে ব্যাপারটা হচ্ছে এরকম, সবাই একটাই ইলেকটিভ সাবজেক্ট নিবি, তাহলে আলাদা করে সাবজেক্ট বলে ফিল্ডে রেখে লাভ কি? কারণ আমার যেগুলো জানি এটা কম্পালসারি সবাই এটাই নেবে, তো এটাই রাখবো আমি, সবার জন্য কমন এটা। তাহলে জায়গাটা কিভাবে হয়, তাহলে এটা আমি দেখ এখানে বললাম রোল নাম্বার স্ট্রিং নেম, এবার দেখ স্ট্যাটিক কলেজ থেকে আইটিএস দিয়েছি। এবার দেখ এটা একটা কনস্ট্রাক্টর, দেখে বুঝতে পারছিস, ক্লাসের নাম স্টুডেন্ট, কনস্ট্রাক্টরের স্টুডেন্ট, যার ভেতরে আমি কী কী পাস করাচ্ছি শুধু আমি রোল নাম্বারটাকে আর নেমটাকে, আর কিচ্ছু না। সেই রোল নাম্বার আর নেমটাকে আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি, এখানে ডিসপ্লে করাচ্ছি। এবার দেখ বোঝার জিনিসটা, আমি মেন মেথডের ভেতরে এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম S1, এই দেখ স্টুডেন্ট S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, দেখতে পাচ্ছি তো সবাই? স্টুডেন্ট S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, আর অ্যাজ এ প্যারামিটার কি পাঠালাম 111 আর কারেন্ট। তাহলে এটা অ্যাজ এ প্যারামিটার, তাহলে প্যারামিটারের কনস্ট্রাক্টর কল হবে, যেখানে দুটো আর্গুমেন্ট পাচ্ছে, একটা ইন্টিজার একটা স্ট্রিং। তাহলে এই দেখ এই যে কনস্ট্রাক্টর ছিল, এই যে ইন্টিজার, তাহলে 111টা স্টোর হলো কোথায় আরে, আর স্ট্রিং এই কারেন্টটা স্টোর হলো কোথায় এনে, সেইগুলো স্টোর করলো কার মধ্যে, রোল আর নেমের মধ্যে। এখন এই রোল নাম্বারটা বলতে কার বোঝাচ্ছে, S1 এর, কারণ এই কনস্ট্রাক্টরটা কার রেসপেক্টে কল হয়েছে, S1 এর রেসপেক্টে কল হয়েছে। তাহলে এই রোল নাম্বারটা কার, S1 এর রোল নাম্বার, তাহলে S1 এর রোল নাম্বার কত 111, S1 এর নাম কত কারণ হয়ে গেল। সিমিলারলি S2 এর জন্য এই জিনিসটা খাটলো, তাহলে সেই ক্ষেত্রে আবার এটা এই কনস্ট্রাক্টরই কল হলো, রোল নাম্বার S2 এর কত হলো 222, আর নেম কি হলো আরিয়ান। ঠিক আছে, এবার আমি কি করলাম, দেখ দুটোকে ডিসপ্লে করালাম। আমি কিন্তু ভালো করে নোটিস করবি, আমি কিন্তু কলেজ বলে কোনো ফিল্ডকে এখানে ইনপুট নিইনি, কারণ কলেজকে অলরেডি আমি আগে থেকে সেট করে রেখে দিয়েছি। এবার ডিসপ্লে করালাম, দেখ দুটোর জন্য দেখ 111 কারণ আইটিএস দেখাচ্ছে, কারণ ডিসপ্লে করার সময় কিন্তু আমি কলেজকে দেখিয়েছি ডিসপ্লে। এবার কিন্তু ইনপুট তো নিইনি, ইনপুট নেওয়ার দরকার পড়েনি, কারণ এটা আমি অলরেডি আগে থেকে মানে ডিফাইন করে দিয়েছি, আর এটা সবার জন্য স্ট্যাটিক ছিল। স্ট্যাটিক মানে কোনো এই একটাই কলেজ ফিল্ডকে S1ও শেয়ার করছে, S2ও শেয়ার করছে। দ্যাটস ওয়াই যখন আমি ডিসপ্লে করছি দুজনের ক্ষেত্রেই কলেজ নেম দেখ আইটিএসই আছে, দুজনের রোল নাম্বার আর নামটা আলাদা আলাদা আছে। তাহলে কীভাবে মেমোরিতে জায়গা অ্যালোকেট হচ্ছে দেখ, দেখ আমার কী কী ফিল্ড ছিল, নেম ছিল, রোল নাম্বার ছিল, নেম ছিল আর কলেজ ছিল। তাহলে দেখ যেহেতু আমার এই দুটো নর্মাল ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাই এদের জন্য S1 এর জন্য আলাদা রোল আলাদা নেম, S2 এর জন্য আলাদা রোল আলাদা নেম, মেমোরি জায়গা অ্যালোকেট হয়েছে, কিন্তু কলেজের জন্য হয়নি। তো কীভাবে দেখ, এই জন্য মেমোরিতে আঁকাটা দেখাচ্ছে, দেখ S1 এর জন্য আলাদা আইডি আর নেম কোথায় তৈরি হয়েছে, হিপ মেমোরিতে। S2 এর জন্য আলাদা আইডি আর নেম কোথায় তৈরি হয়েছে, হিপ মেমোরিতে। কিন্তু দুজনের জন্যই কলেজ যে ফিল্ডটা
সেটা হিপ মেমোরিতে কিন্তু তৈরি হয়নি, সেটা কোথায় আলাদা করে, এটাকে বলা হয় ক্লাস এরিয়া। এটাকে যেমন হিপ এরিয়া, এটাকে বলা হয় হিপ। যখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে অবজেক্টের জন্য যখন কোনো মেমোরিতে জায়গা অ্যালোকেট হয় তাকে বলা হয় হিপ এরিয়া বা হিপ মেমোরি। আর স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য যে জায়গাটা অ্যালোকেট হয় সেটা বেসিক্যালি ক্লাস এরিয়া মানে ক্লাস মেমোরি, মানে ক্লাস মেমোরি মানে ক্লাসের জন্য মেমোরিটা জায়গা অ্যালোকেট হচ্ছে, সেই জন্য দেখ এটা আলাদা আছে, এটা হিপ মেমোরির সাথে অ্যাড করিনি। কিন্তু আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার কোশ্চেনটা হচ্ছে, যদি আমি আইটিএস এর জায়গায় পুরো নামটা চেঞ্জ করে আমি যদি সবার কলেজ নেম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি রাখতে চাইছি বা ম্যাকআউট রাখতে চাইছি, যে কোনো একটা কিছু রাখতে চাইছি, সাপোজ জেভিয়ার্স রাখতে চাইছি, তাহলে আমি কি করব? তুই এখানে চেঞ্জ করে দিতে পারিস। আবার তুই চাইলে দেখ এখানে আমি বলছি দ্যাট উই ক্যান চেঞ্জ দ্য কলেজ অফ অল অবজেক্ট বাই দ্য সিঙ্গেল লাইন অফ কোড। আমি যদি এখানে লিখে দিই স্টুডেন্ট ডট কলেজ ইকুয়াল টু, এই একটা এখানে লেখা আছে, তুই এখানে জেভিয়ার্স দিয়ে দিলি, এরপর যখন ডিসপ্লে করাতিস দুটোরই ক্ষেত্রে কলেজ, কিন্তু যতই এখানে তুই লিখিস, কেন হলো বলতো, তুই এখানে সেট করেছিলিস এটা, কিন্তু এ কি করলো, এখানে যদি এই লাইনটা লিখে দিই সঙ্গে সঙ্গে কি হলো, এটা তো অবজেক্টের জন্য তৈরি হয়েছে, এটা তো মেমোরির জন্য, এই ক্লাসের জন্য তৈরি হয়েছে। ও কি করবে, এই কলেজটাকে কি করবে, কলেজ যেটা আইটিএস ছিল সেটাকে ওভাররাইট করে কি করে দিল, বিবিডিআইটি। বুঝেছিস? ওই ক্লাস ডট ভেরিয়েবলটার নাম দিলে হয়ে যাবে। কারণ আমরা আচ্ছা এটা এক্ষুনি এই প্রপার্টিটা কি? এক্ষুনি দেখালাম তো, স্ট্যাটিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে যে ক্লাস নেম ডট ভেরিয়েবল দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু স্ট্যাটিকের জন্যই হবে তাই তো? হ্যাঁ তখন স্ট্যাটিক ভেরিয়েবলটা, ওই জন্য স্ট্যাটিক ভেরিয়েবল আরেকটা নাম কি, ক্লাস ভেরিয়েবল। তাই জন্য Variable. তাহলে আমার বাকি ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে গেলে অবজেক্টের থ্রু কেন করতে হয়, ওই ভেরিয়েবলগুলো কি ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাই তোকে বলছে ইনস্ট্যান্স দিয়ে ইউজ কর। ক্লাস ভেরিয়েবলকে জন্য বলে ক্লাস দিয়ে ইউজ কর। বুঝতে পারছি? বুঝেছি। বুঝেছি। দাদা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যাবে, অবজেক্ট দিয়ে মানে ওখানে s1 ডট হ্যাঁ করতে পারবি কোনো প্রবলেম নেই, কিন্তু এটা মিনিংলেস। কিন্তু ওই চেঞ্জটা সব জায়গায় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ তুই S1 তুই করলি S1 ডট কলেজ ইকুয়াল টু জেভিয়ার্স, এরপর যখন S2 কেও প্রিন্ট করবি ওটা কলেজ জেভিয়ার্স হয়ে গেছে। ঠিক আছে। আর দাদা এই যে নিউ যখন আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি ওর জন্য ভেরিয়েবল গুলো তো আলাদা করে প্রতিটা মেমোরিতে ক্রিয়েট হচ্ছে, তো ফাংশন গুলো হচ্ছে তো নাকি? হ্যাঁ ফাংশনও হচ্ছে, ফাংশনের জন্য জায়গা আলাদা নরমাল। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যদি হয়, তোরা আমাকে একটা জিনিস পরের দিন প্রোগ্রাম করে দেখাবি, মানে নেক্সট দিন আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে, ভালো করে শুনবি, আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে, শুনবি, যে প্রোগ্রামটা তোকে বলে দেবে কটা অবজেক্ট তুই ক্রিয়েট করেছিস। কোশ্চেনটা বুঝেছিস কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। না আরেকবার বলো। আমি যদি মানে তুই এখানে যত কিছু অবজেক্ট তৈরি করতে পারিস, ঠিক আছে, এরপর একটা ডিসপ্লে বলে একটা মেথড থাকবে, যে ডিসপ্লে মেথডটা কি করবে, বলবে তুই কতগুলো অবজেক্ট তৈরি করেছিস। তুই যদি 3টে অবজেক্ট তৈরি করিস, তোর ডিসপ্লে মেথডটা বলবে নাম্বার অফ অবজেক্ট ক্রিয়েটেড ইজ 3। তুই যদি 10টা অবজেক্ট তৈরি করিস তো বলবে নাম্বার অফ অবজেক্ট ক্রিয়েটেড ইজ 10। কোশ্চেনটা বুঝেছিস? তুই কিন্তু এরকম করতে পারবি না দেখে এখানে ভ্যালু বসিয়ে দিল, এরকম পারবি না তো, কারণ আমি রান টাইমে যতগুলো তুই অবজেক্ট তৈরি করবি, আমি এখন 3টে আছে, এখন 3টে দেবো, আমি কোনো কোড চেঞ্জ করবো না, আমি কোনো কোড চেঞ্জ করবো না, কিন্তু আমি 3টে এখন অবজেক্ট আছে, এখন যদি আমি রান করাই মানে জেনারেলাইজড প্রোগ্রাম বানাবো। হ্যাঁ আমি 3টে অবজেক্ট যদি এখন আছে রান করাই, আমার আউটপুট দাঁড়াবে 3। আমি যদি আবার এখানে আরেকটা অবজেক্ট তৈরি করে আবার রান করাই, আমার কিন্তু আউটপুট আসবে 4। আমি যদি আরো 2টো অবজেক্ট তৈরি করে রান করাই তাহলে আউটপুট আসবে 5। মানে আমি প্রোগ্রামে চেঞ্জ করবো না, আমি অবজেক্ট চেঞ্জ করবো, অবজেক্ট বাড়াবো, যদি বাড়ানোর সাথে সাথে যতবার রান করবো যতগুলো অবজেক্ট সেই আউটপুটটা আসবে। কোশ্চেনটা বুঝেছি কি বলেছি? হ্যাঁ কোশ্চেনটা সবার ক্লিয়ার তো কি বলেছি? তাহলে আমাকে এমন একটা প্রোগ্রাম করে দেখাবি, ছোট্ট প্রোগ্রাম, বেশি কিছুই ভাবার নেই, কিছুই নেই, একদম পাতি প্রোগ্রাম। তুই এমন একটা পাতি প্রোগ্রাম করতে হবে, মানে পাতি প্রোগ্রাম না, মানে প্রোগ্রামটা করতে হবে যেটা সিম্পল, তোকে বলে দেবে কটা অবজেক্ট আছে, মানে তুই কটা অবজেক্ট তৈরি করেছিস,
ছোট প্রোগ্রাম যিনি কনস্ট্রাক্টরের মধ্যে কাউন্ট করলেই তো তুই তোরা বুঝবি আমি জানি না, তো তোরা বুঝবি যেটা তোর ভালো বুঝবি, ঠিক আছে? মানে ছোট কনসেপ্ট কিন্তু ইন্টারেস্টিং, এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে, তা কাউন্টার চালিয়ে হয়ে যাবে, কাউন্ট প্লাস করে। এটা তুই করবি, তোরা সেটা তোদের তো দিলাম, সেটা করবি তোরা, সেটা তোরা তোদের মতো বুঝে করবি, ঠিক আছে? মানে আমার কোশ্চেনটা হচ্ছে, আমার এমন একটা প্রোগ্রাম আমাকে লিখতে হবে, এই কোশ্চেনটা সবার কাছে বুঝেছি তো, যে আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামটা তুই যতগুলো অবজেক্ট তৈরি করবি তোর প্রোগ্রামটার আউটপুট সেই কাউন্টটাকে বলবে। 5টা করলে কাউন্ট বলবে 5, 10টা করলে 10, 15টা করলে 15টা, 20টা করলে 20টা, ঠিক আছে? হ্যাঁ বুঝেছি। দাদা ডিক্লারেশনের ব্যাপারটা একটু বলে দাও তার একবার। কি ডিক্লারেশন? তুই তখন দেখায় না ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন আর একটা কি ইনস্ট্যান্টেশন কি ওই জায়গাটা? যখন শুধু লিখছি টেস্ট ওবিজে, না, ওইটা মানে কি হচ্ছে, মানে কি ব্যাপারটা? বলছি এটা হচ্ছে টেস্ট, যখন শুধু এইটুকুনি লাইন লেখা তখন এটাকে বলে ডিক্লারেশন। শুধু ডিক্লেয়ার করেছিস ওবিজে নামে একটা অবজেক্ট হতে পারে, মানে ওখানে কোনো মেমোরি ধরে নেই? মেমোরি অ্যালোকেট হয়নি, এক্ষেত্রে মেমোরি যেটা আছে সেটা নাল, মানে ওবিজের জন্য মেমোরি থেকে জায়গাটা সেটা হচ্ছে নাল। ঠিক আছে। যখনই এই লাইনটা অ্যাড হলো, আপাতত এই লাইনটার জন্য কি হলো, এটাকে বলে ইনস্ট্যান্সিয়েশন। এবার এটার জন্য যখন কনস্ট্রাক্টর কল হলো তখন তাকে বলে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে। আমি যে টার্মগুলো বলছি আমি কিন্তু বলে রাখলাম, এইগুলোই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। ইনস্ট্যান্স ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স। একটা অবজেক্ট তৈরি করতে গেলে যে ফেজেসগুলো হয়, এইভাবে কোশ্চেন করলে একটা অবজেক্ট তৈরি করতে গেলে যে ফেজেসগুলো হয় সেগুলো এক্সপ্লেন করে, মানে যে ডিক্লারেশন, ইনিশিয়েশন, ইনস্ট্যান্সিয়েশন। স্ট্যাটিক ভেরিয়েবল কীভাবে ইউজ হয়, একটা ছোট প্রোগ্রাম লেখো যেখানে কতগুলো অবজেক্ট আছে বের করে দেবে, এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউর কোশ্চেন। অবজেক্টের যখন অ্যারে করছি তখনও তবে ওই মানে মেমোরি ক্রিয়েট হচ্ছে না? এটা আগের দিন বলেছিলাম, ইন্দ্রনীল কিন্তু একটা জিনিস বলেছিল। ওটা তো বলেছি যে ওই কনস্ট্রাক্টরে যখন কল হচ্ছে তখন হচ্ছে না, তা এই যখন এই যে জিনিসটা যখন করেছি, এই যে কোথায় গেল দেখাচ্ছিলাম কোথায়, এই যে লাইনটা তৈরি হয়েছে এর জন্য কি অবজেক্ট তৈরি হয়েছে? না, ওর জন্য অবজেক্ট এটা কি এর কোন ফেজে আছে বলতো? ইনস্ট্যান্ট এই কি একটা বললি সেটা দেখে, এটা হচ্ছে ডিক্লারেশন। এটা কিন্তু ডিক্লারেশন, এটা কিন্তু ইনস্ট্যান্সিয়েশন মান না। এটার মানে কি হচ্ছে আগের দিন বোঝালাম না এটা? এটার মানে কি হলো, জাস্ট বিকজ এরকম জাস্ট এইগুলো তৈরি হলো, ওবিজে 0, ওবিজে OB1, OB2, OB3 করতে 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 OB9 অবধি। কখন মেমোরিতে জায়গা লাগাতে হবে, যখন আবার এই লেখাটা লিখছিলাম ob.i equal to new মনে আছে? ঠিক আছে। সেই জন্য এটা দাদা ফর লুপ দিয়ে ক্রিয়েট করা যাচ্ছিল না, যে ওটা একটা এরর হয়ে গেছিল। আগে কিন্তু দেখিয়েছিলাম আমি এটা, মানে তুই গন্ডগোল হচ্ছিল বাড়িতে করতে গেলে, ওই ছোট একটা ফর দেখিয়েছিল না, হ্যাঁ ওইটা দিয়ে অবজেক্ট ক্রিয়েট করছিলাম, ওইটা দিয়ে হচ্ছিল না তখন। ছোট্ট একটা ফর না, ওটা ফরই কিউ বলে। হ্যাঁ, সবার ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। তাহলে ব্যাপারটা হচ্ছে, তো ব্যাপারটা ফাইনাল একটা জিনিস বলি, তাহলে আমার যেমন একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক করতে পারি, একটা ভেরিয়েবল যেমন স্ট্যাটিক হয় তেমনি একটা মেথডও স্ট্যাটিক হতে পারে, ঠিক আছে? একটা ভেরিয়েবল যেমন স্ট্যাটিক হয় তেমনি একটা মেথডও আমার স্ট্যাটিক হতে পারে, ঠিক আছে? যেমন দেখ, এই এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই দেখ, রোল নাম্বার, নেম আর কলেজ নেম আর স্ট্যাটিক ভেরিয়েবল আছে, একটা স্ট্যাটিক ভেরিয়েবলও আছে। আর একটা নিয়ম, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্ট্যাটিক ভেরিয়েবল ভালো করে শুনবো, একটা নন স্ট্যাটিক মেথড, মানে যে কোনো মেথড, একটা নন স্ট্যাটিক মেথড মানে ডিসপ্লে, সাপোজ ডিসপ্লে, নন স্ট্যাটিক মেথড স্ট্যাটিক ভেরিয়েবল প্লাস নন স্ট্যাটিক ভেরিয়েবল দুটোকেই অ্যাক্সেস করতে পারে।
নন স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক যেমন ডিসপ্লে, স্ট্যাটিক ভেরিয়েবল প্লাস নন স্ট্যাটিক ভেরিয়েবল সবাইকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু স্ট্যাটিক মেথড অনলি স্ট্যাটিক ভেরিয়েবলকেই অ্যাক্সেস করতে পারবে, অন্য কাউকে অ্যাক্সেস করতে পারবে না। ক্লিয়ার কথাটা আমার কি বলেছি? আমার কথাটা ক্লিয়ার? হ্যাঁ নিজেরা একটু মাথায় প্রেশার দিবি, নিজেরা একটু, এই যে আমি কথাটা বললাম কেন করতে পারবে না, নিজেরা একটু মাথায় প্রেশার দিবি, এটার পেছনে ভাববি কেন, এটা রিজনও আছে কেন। মানে তোরা নিজেরা একটু রিকল, যদি প্রপারলি বুঝে থাকিস, যদি জিনিসটা আমি যেভাবে বোঝানোর চেষ্টা করি যদি প্রপারলি বুঝে থাকিস, নিজেরাই বের করতে পারবি যে কেন স্ট্যাটিক মেথড স্ট্যাটিক ভেরিয়েবল ছাড়া অন্য ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, নিজেরাই বের করতে পারবি। একটু যদি মাথা ঘাটিয়ে রাখিস, একটু যদি মাথাটাকে যদি ঘাটাতে পারিস, ঠিক আছে? যাই হোক, এটা তোরা ভাববি, না ভাবলে না পারলে বলবি, বলে দেবো, ঠিক আছে? আমি আপাতত বলবো একটু মাথা ঘাটানোটা উচিত, একটু রিসার্চ, এগুলোকে বলে রিসার্চ করা। রিসার্চ করা মানে গুগলে সার্চ না, রিসার্চ করা মানে নিজে একটু বোঝা। যাই হোক, তো আমি এখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, এবার একটা মেথড, যেমন আমরা নর্মাল একটা স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে কি লিখি? স্ট্যাটিক ডেটা টাইপ ভেরিয়েবল নেম ভ্যালু। এই মেথডকে করতে গেলে কি? স্ট্যাটিক রিটার্ন টাইপ মেথডের নাম, ঠিক আছে? আমি তাহলে স্ট্যাটিক মেথডের ভেতরে দেখ, আমি জন্য দেখ নোটিস কর, শুধু কলেজকে অ্যাক্সেস করেছি, আমি রোল নাম্বার আর নেম কাউকে কিন্তু অ্যাক্সেস করিনি। সুমন মিউট কর। তো আমি স্ট্যাটিক মেথডের ভেতরে দেখ আমি স্ট্যাটিক ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করেছি কলেজ, অন্য কিছুকে কিন্তু আমি অ্যাক্সেস করিনি, অন্য কিছুকে কিন্তু আমি অ্যাক্সেস করিনি, কারণ করলেই কিন্তু এরর খেতাম, করলেই এরর খেতাম। তুই দেখবেন এক্ষুনি এরর দেখাবো তোদেরকে, এ দেখ। দেখ, এটা একটা স্ট্যাটিক মেথড, তো আমি এর ভেতরে গিয়ে দেখ, আচ্ছা ডিসপ্লে একটা নন স্ট্যাটিক মেথড, ডিসপ্লে নন স্ট্যাটিক মেথড, তো তুই এর ভেতরে এক্স কেও অ্যাক্সেস কর, মানে এক্স কেও প্রিন্ট করা, আবার ওয়াই কেও অ্যাক্সেস কর, কোনো প্রবলেম নেই। দেখ কোনো এরর দিল না, আমি কিন্তু এখানে ওয়াইকে ইউজ করেছি, যে ওয়াইটা কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল, তাহলে এটা তো আমি প্রুফ দেখাতেই পাচ্ছি যে একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল, নন স্ট্যাটিক মেথড স্ট্যাটিক আর নন স্ট্যাটিক দুটোকে অ্যাক্সেস করতে পারছে। এবার দেখ, আমি এক্স ইকুয়াল টু এখানে 10 দিলাম, সঙ্গে সঙ্গে এরর দিয়ে দিচ্ছে, কিন্তু y ইকুয়াল টু 10 দিলাম, কোনো এরর নেই। কেন? দেখ নিয়ে যাই এররে, দেখ বলছে ক্যান নট মেক এ স্ট্যাটিক রেফারেন্স টু এ নন স্ট্যাটিক ফিল্ড এক্স, কারণ এক্সটা নন স্ট্যাটিক ডেটা মেম্বার ছিল, তাই আমি স্ট্যাটিক মেথডের ভেতরে অ্যাক্সেস করতে পারছি না। কেন পাচ্ছি না এটা আমাকে এক্সপ্লেন করে বোঝাবি, একটু মাথায় জোর দিলেই বোঝা যায়, এটা একটু মাথায় জোর অবজেক্টে দিলেই। তো কলই হচ্ছে না, তো ভেরিয়েবল গুলো ইনস্ট্যান্সিয়েটই হচ্ছে না। ঠিক সেটাও না, কিন্তু আর একটু ভেবে চিন্তে করবি, একটু ভাব, একটু ভাববি। আমি আজকে হুড়ুড়ি করছি না, কিছু মানে এই ফাংশনটার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট হয়নি, সেজন্য ইন্ট এক্সটা ক্রিয়েটই হয়নি। মানে ফাংশনের জন্য অবজেক্ট তৈরি হয়নি, না না, মানে ওই মানে শো এর শোটার জন্য, জন্য তো কোনো, হ্যাঁ শো এর জন্য এক্স ক্রিয়েট হয়। না, সেটা যেমন ঠিক, ক্রিয়েটই হয়নি এখন। এটা যেমন ঠিক, এটাও তো ভেবে দেয়। আমি এটা তো একটা কার, এটা আমার একটা স্ট্যাটিক মেথড, মানে কি ক্লাস এরিয়াতে অ্যালোকেট হচ্ছে, কোনো অবজেক্টের জন্য না, তাই তো? কিন্তু এখানে এক্সটা কি, এটা তো তৈরি হচ্ছে কি এটা অবজেক্টের জন্য, তো হ্যাঁ যেমন আমি এই কথাটা বলতে পারি, দেখ খুব একটা বড় কথা বলবো এটা,
ক্লাস থাকলেই যে অবজেক্ট থাকতে হবে, আমি কথাটা ট্রু বলছি কি ট্রু বলছি না সেটা আমাকে বোঝাবি। ক্লাস থাকলেই যে অবজেক্ট থাকতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই, কিন্তু অবজেক্ট থাকতে গেলে ক্লাস থাকতেই হবে। ট্রু না false? হ্যাঁ কারণ আমি ক্লাস Object আছে, দিয়ে ক্লাসকে কল করি। ক্লাস আছে, আমি মেন মেথড থেকে কি করতে পারি, স্ট্যাটিক অ্যাজ এ স্ট্যাটিক আমি অবজেক্ট তৈরি না করেও অ্যাক্সেস করতে পারি তো, হ্যাঁ কি না? কি বলছি বুঝতে পারছিস? কি বলছি বুঝতে পারছিস? হ্যাঁ। আমি কোনো কিছু যদি ক্লাসের আন্ডার স্ট্যাটিক থাকে তাহলে সেইগুলোকে অ্যাক্সেস করতে গেলে কি আমাকে অবজেক্ট তৈরি করতেই হবে? না না তাহলে স্ট্যাটিক ক্লাস থাকলে যে স্ট্যাটিক থাকতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই, কিন্তু অবজেক্ট তৈরি ক্লাস থাকতে গেলে যে অবজেক্ট থাকতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই, কিন্তু অবজেক্ট তৈরি থাকতে গেলে তোকে তো ক্লাসই রাখতেই হবে, কারণ অবজেক্ট তো ক্লাসেরই ইনস্ট্যান্স। বুঝতে পারছিস কি বলতে চাইছি? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এবার ব্যাপারটা এখানেই দেখ, আমি ধরে রাখ তাহলে শো বলে মেথডটা যদি আমার স্ট্যাটিক হয়, যেটা ওরা বলছিল, শো বলে মেথড যদি স্ট্যাটিক হয় তাহলে এটাকে এই মেথডটাকে কল করার জন্য তো আমাকে কোনো অবজেক্টের দরকার পড়ছে না, পড়ছে? না পড়ছে না। তাহলে এই শোটাকে আমি ডাইরেক্টলি ক্লাস নেম দিয়ে মেন মেথড দিয়ে কল করে দিতে পারি তো, মানে আমি এখানে লিখতে পারি তো মেন মেথড থেকে যে test3 ডট শো লিখতে পারি তো, যে test3 হ্যাঁ ডট শো লিখে দিতে পারি তো। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা ওয়াইটাও ঠিক আছে, কারণ ওয়াইটাও স্ট্যাটিক, কারণ এটাও মেমোরির জন্য জায়গা অ্যালোকেট হচ্ছে না। এবার যখন তুই এখানে x ইকুয়াল টু 10 লিখলি, এবার প্রবলেমটা কি দেখ, এক্সটা তো ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাই না? যেটা অ্যালোকেট হয় মেমোরিতে অবজেক্ট তৈরি হলে, তাই তো? এখানে আমি শুধু এক্স লিখেছি মানে কি, নর্মাল ক্ষেত্রে যেমন এই যে যখন এখানে আমি নর্মাল এই যে ডিসপ্লে যখন করছিলাম, এই যে যখন ডিসপ্লে করছিলাম এক্স, তাহলে এই এখানে এক্সকে প্রিন্ট করছিলাম, ও বুঝে যাচ্ছিল এই এক্সটা কাকে বোঝাচ্ছে, ও দেখছিল এখানে গিয়ে যার রেসপেক্টে ডিসপ্লেটা কল করছি তার এই এক্সটা তার এক্স, তাই তো? ওবিজে ডিসপ্লে কল করেছি মানে এখন এই এক্সটা হচ্ছে ওবিজের এক্স, তাই তো? ওবিজে ওয়ানের রেসপেক্টে করলে ওবিজে ওয়ানের। প্রবলেমটা হচ্ছে এই শোকে কি কোনো অবজেক্টের রেসপেক্টে কল করেছি? না তাহলে ও কি বুঝতে পারবে এই এক্সটা কিসের এক্স? না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা? বুঝতে পেরেছি। হ্যাঁ সবাই কি বুঝেছি? তো সেরকম কনসেপ্ট, যেমন দেখ এখানে তাহলে কি করেছি দেখ, আমি এখানে স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার পর আমি এখানে চেঞ্জ বলে একটা স্ট্যাটিক মেথড দিয়েছি, যার ভিতরে কলেজটাকে চেঞ্জ করে বিবিডিআইটি করেছি, তারপর এখানে কনস্ট্রাক্টর আছে আর ডিসপ্লে আছে। তাহলে এবার দেখ নোটিস কর, আমি কোনো অবজেক্ট তৈরি করার আগেই আমি কি করেছি দেখ, স্টুডেন্ট ডট চেঞ্জ বলে একটা মেথডকে কল করেছি। এবার দেখ মেথডকে কল করেছি ক্লাস নেম দিয়ে, কারণ চেঞ্জ একটা স্ট্যাটিক মেথড। যে মোমেন্টে চেঞ্জ মেথডটা কল করেছিস, যেটা আগে কলেজটা কত ছিল আইটিএস, সেটা চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে বিবিডিআইটি। তার ফলে নেক্সট টাইম যখন তিনটে অবজেক্ট তৈরি করার পর তিনটেকে যখন তুই ডিসপ্লে করাচ্ছিস, সবার ক্ষেত্রে এই রেকর্ড S1 এর রেকর্ড এগুলো, S2 রেকর্ড এগুলো, S3 রেকর্ড এগুলো, আর সবার ক্ষেত্রে কলেজ কি হয়ে যাবে বিবিডিআইটি। ঠিক আছে, দেখ এই রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, দ্য স্ট্যাটিক মেথড ক্যান নট ইউজ নন স্ট্যাটিক ডেটা মেম্বার অল নন স্ট্যাটিক মেথড ডাইরেক্টলি। মানে আমি চাইলে আমি ভয়েড শো আছে তো, আমি এর ভেতর থেকে কিন্তু আমি তো একটা ফাংশনের ভেতর থেকে একটা ফাংশনকে কল করাই যায় তো, নর্মাল করতে পারি তো, আমরা নর্মাল একটা একটা মেথডের ভেতর থেকে একটা মেথডকে কল করতে দিতে পারি। শো তো এখানে মেথড, শো এর ভেতর থেকে আমি ডিসপ্লেকে কল করতে পারবো না, পারতাম যদি এখন পাচ্ছি না তো। এবার দেখ ডিসপ্লেটা স্ট্যাটিক হয়ে গেল। যে স্ট্যাটিক করা ওটা এরটা চলে যাবে। দাঁড়া, হ্যাঁ এখানে একটা এরর খাবি, কেন হচ্ছে তার রিজন হচ্ছে তুই এবার ডিসপ্লেটা ওই জন্য এরর খাচ্ছে না। কার জন্য এরর খাচ্ছে বলতো? দাদা ডিসপ্লে হবে না ওখানে, এই দেওনি ওখানে। নাকি স্পেলিংটা ভুল আছে। ও আচ্ছা পিএলএ হয় না, তাহলে এটা খাচ্ছে না, সেটা না চলে যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ দেখ এই জন্য বলছে স্ট্যাটিক মেথড ক্যান নট ইউজ নন স্ট্যাটিক ডেটা মেম্বার অর কল নন স্ট্যাটিক মেথড ডাইরেক্টলি।
আর ডিস সুপার এগুলো এখনো শুনিসনি, ওয়েল নন তোদের কাছে আসেনি, তো পরে দেখবি। খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউর কোশ্চেন এই যেটা আসতে চলেছে। আমরা সবসময় জানি কি, কখনই একটা জাভা প্রোগ্রামকে যখনই আমি রান করি কোন জিনিসটা ফার্স্ট হয় বল? আচ্ছা, তার আগে জাভা মেনকে কেন তাহলে স্ট্যাটিক বলা হয় বুঝেছিস? কারণ মেন ফাংশন আমরা অবজেক্ট ছাড়াই মেমরি অ্যালোকেশন অবজেক্ট তৈরি কল ছাড়াই তো আমরা মেনকে কল করতে পারি। এটা why Java main method is static? It is because object is not required to call a static method. If it were non-static method, JVM create an object. যদি আমরা non-static হতো তাহলে JVM কে একটা অবজেক্ট তৈরি করে মেনকে কল করতে হতো। সেই জন্য আমাকে স্ট্যাটিক হওয়ার সুবিধাটা এটাই হয়ে গেল, JVM কে মেনকে কল করার জন্য কোনো অবজেক্ট তৈরি করার দরকার পড়ছে না, ও ডাইরেক্টলি কল করে দিচ্ছে। কারণ যদি নন স্ট্যাটিক মেথড থাকতো তাহলে তার জন্য আগে মেমোরিতে জায়গায় একটা অবজেক্ট তৈরি করতে হতো। অবজেক্ট তৈরি মানে কি? মেমোরি অ্যালোকেশন। সেটাই যাতে না হয় তাই জন্য আমরা স্ট্যাটিক করি, বুঝলাম? এরপরে এলো কি স্ট্যাটিক ব্লক। আচ্ছা, এই মেনটার স্ট্যাটিক হওয়া সত্ত্বেও তো ওর মধ্যে নন স্ট্যাটিক মেথড কল করতে পারছি, মানে অন্য কোনো অবজেক্টে অবজেক্ট ক্রিয়েট করে তো সেটা অবজেক্ট ক্রিয়েট করিস না তার জন্য, তারপরে ওই জন্য তার ভেতরে তো অবজেক্ট ক্রিয়েট করছিস তোরা, তারপর তো কল করছিস। আচ্ছা দাদা, বলছি যে এই যে ধরো JVM, এই যে আগেরটাতে JVM ক্রিয়েটস এন অবজেক্ট, প্রথমে অবজেক্ট ক্রিয়েট করে JVM কে, তো এই আমাদের লিখতে গেলে তো অবজেক্টের নামটা দিতে হবে, তাহলে JVM কি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে কি করে বুঝবো? এক্স্যাক্টলি, সেটাই তো কোশ্চেন। ওই জন্য তো স্ট্যাটিক হয়, কারণ অবজেক্ট টেম্পোরারি অবজেক্ট তৈরি করবে যার নাম তোরা জানিস না, যার স্টেটমেন্টকে কল হচ্ছে। ও অবজেক্ট মানে এক্স্যাক্টলি মানে ব্যাপারটা হচ্ছে এরকমই যে JVM একটা টেম্পোরারি অবজেক্ট তৈরি করলো, করে তার রেসপেক্টে কল করে দিল। অবজেক্ট একটা টেম্পোরারি অবজেক্ট, যেটা তোরা কিন্তু জানতেই পারলি না যে অ্যাকচুয়ালি যে অবজেক্টটা তৈরি করে তার নামটাও কি, সেটাও তোরা জানতে পারছিস না, কিন্তু কারণ ও তো নিজের মতো কাজ করছে। কল করবি কি করে? মেনের আগে তো আমাকে অবজেক্টের নামটা দিতে হবে। মেনে JVM তো কল করছে না, JVM নিজের মতো কাজ করছে। বলছি না সব ক্লাসের একটা প্যারেন্ট ক্লাস আছে বলেছিলাম না, অবজেক্ট ক্লাস। হ্যাঁ, তো সেখান থেকে JVM, ওই জন্য আমার কোশ্চেনটা প্রবলেমটা তো এখানেই যে JVM কোথা থেকে কোথায় কল করছে সেটা আমার জানিও না, আমরা জানতেও পারবো না। এটা JVM এর কাজ, ওই জন্য এটাকে নাম তো জাভা ভার্চুয়াল মেশিন। আমি বলেছিলাম না JVM যেদিকে JRE কীভাবে কাজ করে, তোকে প্রোভাইড ইন্টারফেস প্রোভাইড করে, সব কিছু করে, লোড দ্য কোড, এক্সিকিউট দ্য কোড, ভেরিফাই দ্য কোড অ্যান্ড প্রোভাইড রান টাইম এনভায়রনমেন্ট, বলে না? হ্যাঁ। তো ওই যাতে প্রবলেমগুলোই যাতে না হয়, যাতে কনফিউশন না হয়, ওই জন্য মেন মেথডকে স্ট্যাটিক করলাম, কোনো ঝামেলাই রাখলাম না। দূর কে অবজেক্ট ক্রিয়েট করবে, আমি করবোই না, ডাইরেক্টলি কল করবো আমরা মেনকে, ক্লাস নেম দিয়ে ডাইরেক্টলি কল করবো। মানে অবজেক্ট কীভাবে কল হবে বলতো, এইভাবে। মেনটা কোথায় আছে? এটা মেন তো ও মেন মেথডের নাম, মানে ক্লাস নেমটা কি দিল, মেন ওয়ান, তো ওই মধ্যে কল করলো মেন ওয়ান ডট মেন। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার হচ্ছে স্ট্যাটিক ব্লক। ঠিক আছে, স্ট্যাটিক ব্লক খুব বেশি ইম্পর্টেন্ট না, একটা কোশ্চেন এখান দিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্ট্যাটিক ব্লক নাথিং বাট এ কেমন একটা সিম্পল ব্লক, মানে অদ্ভুত টাইপের জিনিস মানে দেখ একটা জিনিস, দেখ একটা মজার জিনিস, দেখ আমরা সবসময় জানি তো এটাই, আমরা সবসময় তো এটাই জেনে এসেছি যে আমরা যখনই একটা প্রোগ্রামকে রান করি প্রথম কোন জিনিসটা এক্সিকিউট হয়? কি এক্সিকিউট হয় বল? প্রথম যে কোনো জাভা প্রোগ্রামকে রান করলে, মানে যে কোনো ক্ষেত্রে প্রোগ্রামিং করে রান করলে এতদিন ধরে কি শিখে এসেছি, কে ফার্স্ট কল কে হয়? মেন মেথড। কোন আমরা এসেও আমরা যখনই কিছু করি আমরা সব ফার্স্ট কলই হয় আমার অলওয়েজ মেন মেথড, তাই তো? হ্যাঁ।
এই যে হ্যালো প্রিন্ট হয়ে গেছে, মেন মেথড কল হয়ে গেছে ডাইরেক্টলি। ইজ ইট পসিবল যে আমার মেন মেথডের আবার আগে আমরা কোনো কাউকে কল করাতে পারবো? ইজ ইট পসিবল কি আমরা মেন মেথড কল করার আগেও কাউকে কল করাতে পারবো? জাভা তোকে সেই জায়গাটা দেয়, কে দেয়? স্ট্যাটিক। স্ট্যাটিক ব্লকটা এরকমই, হ্যাঁ, কোনো ওই ফার্স্ট ব্যাকেট ওপেন ক্লোজ নেই, এটা কি ব্লক? কারণ আমরা এইটা কি ব্লক বুঝি তো, যে ব্যাকেট ওপেন ব্যাকেট ক্লোজ কি ব্লক বুঝি তো। তার আগে শুধু একটা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করে দিলাম। এবার দেখ, সেভ, রান, দেখ বুঝেছি? এটা হচ্ছে কিভাবে? একমাত্র এই স্ট্যাটিক ব্লকই এই জিনিসটা। কারণ জেভিএম কিছু করার আগেই দেখ, ক্লাস তৈরি অবধি তো ক্লাস তৈরি হয়ে গেল। ক্লাস আমরা নর্মাল কি হয়, ক্লাস তৈরি হয়, তারপর জেভিএম ক্লাসটাকে লোড করে। ওই বলে কোয়েশ্চেনগুলো কি বলেছিল? লোড দ্য কোড, ভেরিফাই দ্য কোড, এক্সিকিউট দ্য কোড, প্রোভাইড রান টাইম এনভায়রনমেন্ট। এটাই ছিল তো কাজ জেভিএম এর। হ্যাঁ, লোড দ্য কোড, ক্লাসটাকে লোড করলো, ক্লাস লোড হওয়া মানেই কে লোড হয়ে গেল? স্ট্যাটিক ব্লক। যতক্ষণে এক্সিকিউট করা মানে তো এক্সিকিউট করলাম মানে ও কি হলো, এক্সিকিউট করছি মানেই হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে, ও বেসিক্যালি জেভিএম অবজেক্ট একটা কোনো রকম অবজেক্ট তৈরি না করে মেনকে কল করছে। কিন্তু তার আগেই তো ক্লাসটাকে তো লোড করতে হবে। আর যখনই ক্লাস লোড হয়, আমরা জানি কি স্ট্যাটিক মানেই হচ্ছে যখনই কোনো কিছু ক্লাসকে লোড হয়, স্ট্যাটিক ব্লক অলওয়েজ লোড হয়। মানে স্ট্যাটিক জিনিস মাত্রই হচ্ছে কখন তৈরি হয়, যখন আমার ক্লাসটা লোড হয়। তাহলে এবার দেখ, তাহলে স্ট্যাটিক ব্লক তৈরি করলাম, যার ভেতরে কিছু লিখলাম। এই লেখাটা বারবার ওই জন্য দেখ, আমার এটা যতক্ষণে জেভিএম এই মেন মেথডকে কল করবে তার আগে অলরেডি এই ক্লাসটা লোড করার সময় অটোমেটিকলি এগুলো লোড হয়ে গেছে। স্ট্যাটিক ব্লক যেহেতু লোড হয়ে গেছে, এবার স্ট্যাটিক ব্লক যেটা প্রিন্ট করি সেটা কিন্তু দেখ মেন মেথডেরও আগে প্রিন্ট হলো। বিভৎস লেভেলের হাই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 95% কেসে সবাই ভুলে যায়। সবাই ভাবে যে জেভিএম, হ্যাঁ অবভিয়াসলি মেন মেথডই কল হবে, অবভিয়াসলি সবসময় মেন মেথড আগে। একমাত্র এই একটা জায়গায় আছে, এই একটাই ওয়ে আছে যে আমি মেন মেথডকে কল করার আগেও আমি কোনো কিছু কাজ করাতে পারি। বুঝতে পারলাম কি পারলাম না? বুঝে গেছি। এইগুলোই হচ্ছে ডিসাইড করে, এই কোশ্চেনগুলোর অ্যান্সারই ডিসাইড করে তোরা বাকিদের থেকে কতটা আলাদা। দুটো প্রোগ্রাম সবাই করে দিতে পারবে, ঠিক আছে? 2-3টে প্রোগ্রাম দেবো, ঝাপাঝাপ সবাই করে দিতে পারবে। আসল যখন এই সমস্ত জিনিস কি বলতো, এই আমাদের এখানকার তোমার সার্ভিস বেস কোম্পানিগুলোতে ঠিক আছে। যখনই তুই প্রোডাক্ট বেস কোম্পানিতে যাবি কাজ করতে, লাইক জাভা, মাইক্রোসফট, গুগল, এসবে যাবি প্রোডাক্ট বেস কোম্পানিতে, বলো আরে পড়াচ্ছি তো, বললাম তো পড়িয়ে যাচ্ছি, টাইম পেলাম নাকি খাওয়ার? শুধু বাকিদেরকে এই বলো রাখো। যখনই প্রোডাক্ট বেস কোম্পানিতে যাবি, ঠিক আছে, সব সময় কিন্তু তোর নলেজ চেক করবে। সেই নলেজগুলো হচ্ছে এইগুলো, যেগুলো কিন্তু বলছি স্ট্যাটিক যে ব্লকটা আছে, ব্লকের ভিতরে কি মেথড কল করে বা মেথডকে মানে করতে পারে, লিখতে পারি?
আহা, নাইস। ঠিক, দারুণ। বুঝেছি হ্যাঁ, হ্যাঁ, ম্যাজিক কাম করতে দেবে না, বুঝেছিস? আরো বেশি চাইছিলে। রান করতে দেবে না, এটা এটা বোঝা ইম্পর্টেন্ট। এই মানে মেন ছাড়া চলবে না। এক্স্যাক্টলি, কনফিডেন্সটা যেন ওভার কনফিডেন্সে না চলে যায়। ব্যাপারটা কি যে ও এ তো মেন মেথড ছাড়াই সব কিছু হচ্ছে, দ্যাট মিনস তো মেন না লিখে আমি প্রোগ্রামকে রান করে দিতে পারবো, তাই তো? মেন না লিখে আমি প্রোগ্রামকে রান করে দিতে পারবো? পসিবল না, হ্যাঁ, সেটা কিন্তু পসিবল না। সেটা মেনের কিন্তু ভিতর possible ফাঁকা না। করে দেবো যে main মেনটা না রেখে মানে দিয়ে main বাকিগুলো থাকা করে না দেবো। মানে কিন্তু প্রোগ্রাম রান করাতে পারবি না তুই। তুই মেনের আগে কাউকে রান করাতে পারিস, দ্যাটস পসিবল। মেন ছাড়া হবে না প্রোগ্রাম রান। বুঝতে পেরেছি? দাদা খাবো তো এরা? হ্যাঁ। খাবো তো এরা? স্ট্যাটিকের বাইরে রেখে ওটা এরর দিয়ে দেবে। এই তো এই তো স্ট্যাটিক মেথড, ডিসপ্লেটা স্ট্যাটিকটাকে উড়িয়ে দিয়েছি, দেখ এবার ডিসপ্লে করছে, দেখ এরর খাচ্ছি। দেখো এই স্ট্যাটিক ব্লকটা যদি উড়িয়ে দাও তবে এরর দিয়ে দেবে। হ্যাঁ, তো তো ব্লকটা তো স্ট্যাটিক বলেই তো এটা হচ্ছে, এটা কি কোশ্চেন হলো? এই ফিচার্সটা তো স্ট্যাটিক ব্লকটাই দিচ্ছে তোকে, তুই যদি স্ট্যাটিকে উড়িয়ে দিস তাহলে কি করে কাজ করবে? ঠিক আছে এটাই তো স্ট্যাটিক ব্লকেরই তো এটা কাজ। ঠিক আছে। একইভাবে স্ট্যাটিক ভেরিয়েবল যেমন স্ট্যাটিক মেথড ছিল, স্ট্যাটিক ব্লকও কিন্তু অনলি স্ট্যাটিক মেম্বারগুলোকেই অ্যাক্সেস করতে পারবে। তাই জন্য দেখ ডিসপ্লে যখন স্ট্যাটিক ছিল অ্যাক্সেস করতে পারছে, যে স্ট্যাটিকটা উড়িয়ে দিলাম এরা দিয়ে দিয়েছিল। স্ট্যাটিক ব্লকও অনলি স্ট্যাটিক ভেরিয়েবল আর স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করতে পারবে, নন স্ট্যাটিক ভেরিয়েবল বা নন স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝলাম কি বললাম? হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে সবার জিনিসটা? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। অনেক কিছু আজকে জিনিস কিন্তু বলেছি, ঠিক আছে? যেটা হয়তো ছোট ছোট মনে হচ্ছে, ছোট ছোট জিনিস, কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, ঠিক আছে? আমি আজকে আর ডিসকাট এত স্টার্ট করছি না অলরেডি, কারণ 5:10 বেজে গেছে, ঠিক আছে? জাস্ট একটু ইন্ট্রোডাকশনটা বলে রাখছি, ছোট্ট জিনিস, কারণ তোরা আগের দিন অনেকেই জিজ্ঞেস করছিলিস গেটার সেটারে দিস কিওয়ার্ডটা কেন ইউজ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই যে দিস জিনিসটা কেন আসছিল, তাই তো? ক্লিয়ার? এটা অনেক কোশ্চেন করে দিচ্ছে, এটা একটুখানি হালকা করে আমি আজকে বলে রাখছি, ঠিক আছে? কয়েকদিন পরের দিন এগুলো বলবো, কারণ দিস কিওয়ার্ডটা ইউজের 6টা রিজন আছে, মেনলি 6টা রিজন আছে দিস কিওয়ার্ড ইউজ করার। এই 6টা রিজনই আমি এক্সপ্লেন করবো পরপর, ঠিক আছে? 6টা রিজন, কারণ আজকে এক্সপ্লেন করলে 6টা বেজে যাবে, আজকে 6টা করতে গেলে 6টা বেজে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে আজকে ছেড়ে দিচ্ছি, সেটা কি দেখ। সবার কলেজে স্টার্ট হয়েছে যাবা? আমাদের স্টার্ট হচ্ছে। কি করাচ্ছে? আমাদের হয়ে গেছে। কি করাচ্ছে? কি করাচ্ছে? ওই ফিচার্স অফ উপ করাচ্ছে ক্লাস এখন। অবজেক্ট, ক্লাস আর অবজেক্ট, হ্যাঁ। এই তো সারাদিন করা। আমাদের শুধু একদিন হয়েছে। কনস্ট্রাক্টরও করাচ্ছিল মনে হয়। হ্যাঁ, এর আগের দিন কনস্ট্রাক্টর করা আছে।
আর এটা দরকার নেই, আচ্ছা অত কিছু থেকে লাভ নেই, সিম্পল বুঝিয়ে দিই জিনিসটা। দেখ তাহলে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে x, একটা মেথড লিখেছি ইনপুট, যার ভেতরে আমি একটা ভ্যালুকে পাস করাবো। আমার এম হচ্ছে এই ভেরিয়েবলটাকে ভ্যালুটাকে, এটা কি ভেরিয়েবল, এই এক্সটা কি ভেরিয়েবল, আচ্ছা এই এক্স কে এই এক্স লোকাল ভেরিয়েবল এই এক্স কি আর ইনস্ট্যান্স ভেরিয়েবল এই এক্স কি এক্স এম না আলাদা। আলাদা, এটা কিন্তু আলাদা। লোকাল ভেরিয়েবল, এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমার এম হচ্ছে এই যে ভ্যালুটা পাঠালাম 7, সেটাকে স্টোর হলো এই এক্সে, সেই ভ্যালুটা আমার এই ইনস্ট্যান্স ভেরিয়েবলে ঢোকানো। তার মানে আমি এখানে এই লিখবো তো, লেখাটা x ইকুয়াল টু x, এই লেখাটা লিখবো তো, এই লেখাটাই তো লিখবো, তাই তো? তাহলে এরপর যখন এবার দেখ, এবার যখন ওবি ডট, এখানে একটা ডিসপ্লে বলে মেথড লিখি, x কে প্রিন্ট করছি, ঠিক আছে, আর কিছু না, ওবি ডট ডিসপ্লে, ব্যাস আর কিছু না, ঠিক আছে? এটা তো তাহলে আমার কি ডিসপ্লে করলে কত প্রিন্ট হওয়ার কথা, 7 প্রিন্ট হওয়ার কথা তো। জিরো প্রিন্ট হচ্ছে। প্রবলেমটা কি বুঝতে পারছিস? ইনস্ট্যান্স ভেরিয়েবলেরটাই প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি আগের দিনই বলেছিলাম কোনো কিছু ভ্যালু ডিফাইন করা নেই মানে বাই ডিফল্ট কত থাকে, 0। তো 0 প্রিন্ট হচ্ছে কেন? আমি তো এই তো 7 পাঠালাম, সেটার মধ্যে ছোট করলাম। প্রবলেমটা হচ্ছে তুই যখন এই লাইনটা লিখেছিস, ও কি বুঝতে পারছে কোন এক্সটা কার এক্স এর মধ্যে ঢোকাচ্ছিস? আমার এমটা ছিল এই এক্স এর মধ্যে এই এক্সটা রাখা, তো ও কি করে বুঝবে যে এই এক্স এর মধ্যে এই এক্সটা রাখছিস নাকি এই এক্সটার মধ্যে এই এক্সটা রাখছিস? কথাটা বুঝেছিস কি বললাম? হ্যাঁ ও এটা কনফিউজ হয়ে যাচ্ছে, সেই জন্য রাখতে হচ্ছে, এখানে ওয়ার্নিংও দিচ্ছে, তাই জন্য বুঝে দ্য অ্যাসাইনমেন্ট টু ভেরিয়েবল এক্স হ্যাজ নো এফেক্ট, কোনো এফেক্ট করছে না। তাহলে আমি চাইছি কি এই এক্সটা এই এক্স এর মধ্যে রাখতে, তাই তো? লোকাল ভেরিয়েবলটা ইনস্ট্যান্টের মধ্যে রাখতে, তাই তো? তাহলে এই যে এক্সটা আমরা সবসময় রাইট টু লেফটে অ্যাসাইন হয় ভ্যালু, তাহলে এই যে এক্সটা আমি চাইছি এই এক্সটা হচ্ছে এই এক্সটা, আর এই এক্সটা হচ্ছে এই এক্সটা, তাহলে এই এক্সটা যে আমার লোকাল ভেরিয়েবল এই ইনস্ট্যান্স ভেরিয়েবল এক্স হবে, সেটা আমাকে তো বোঝাতে হবে। তার জন্য এখানে কিওয়ার্ডটা ইউজ হয় কি, দিস। তাহলে দিস কি ধরে রাখে, দেখ এর ওয়ার্নিংটা চলে গেছে, তুই এটাকে সেভ করে যদি আমি রান করি, দেখ এবার 7 আউটপুট আসবেই আসবে, আসলো। কোশ্চেনটা তাহলে দিস কি করলো, দিস জিনিসটা কি? দিস পয়েন্ট টু দ্য রেফারেন্স অফ দ্য কারেন্ট অবজেক্ট। দিস পয়েন্ট টু পয়েন্ট মানে মার্ক করে রাখছে, পয়েন্ট মানে হচ্ছে মানে কি ধরে রাখছে, দিস পয়েন্ট টু দ্য রেফারেন্স অফ দ্য কারেন্ট অবজেক্ট। তার মানে
এই যে যখন ওবি ডট ইনপুট কল করলাম সেই মোমেন্টে দিস ভেবে নে কাকে রেফার করছে, কাকে ধরে রাখছে, ওবিকে। কারণ ও দেখছে এই মোমেন্টে আমি কার ভেতরে আছি, ইনপুট মেথডের ভেতরে। তাহলে এক্ষেত্রে যখন ওবি ডট ইনপুট কল করছি, কার রেসপেক্টে ইনপুট মেথডটা কল করেছি, ওবি রেসপেক্টে। তাহলে এখন দিস কাকে ধরে রাখবে, দিস রেফার বা দিস পয়েন্ট টু দ্য রেফারেন্স অফ দ্য কারেন্ট অবজেক্ট। তাহলে এখন এই কারেন্ট কোন অবজেক্টের রেসপেক্টে কল হয়েছে, ওবি রেসপেক্টে। তাহলে দিস কাকে পয়েন্ট করে থাকবে, ওবি কে। তাহলে দিস ডট এক্স মানে কার এক্স, ওবির এক্স। এটা তখনই হবে যখন ইনস্ট্যান্স ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবলের নাম সেম হয়ে যাবে, তখনই তো প্রবলেমটা হচ্ছিল। হ্যাঁ এটা যদি না থাকতো, এটা যদি এ হতো, তাহলে কিন্তু সেই প্রবলেমটা হতো না। দেখ, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতোই না। দেখ, ওয়ার্নিংটাও থাকতো না, সব কিছু থাকতো না। আমার এখনো দেখ ঠিকঠাকই দেবে। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে রাখি, 9 দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। এবার দেখ, রান করছি, এটা 9 আসবে আউটপুট। এতে প্রবলেম ছিল, প্রবলেমটা হয়ে গেছে যখন লোকাল ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবলের নাম সেম হয়ে গেছে। ও বুঝতে পারছে না কোনটা লোকাল কোনটা ইনস্ট্যান্স অ্যাসাইনমেন্টের সময়, তখন দিস কিওয়ার্ডটা ইউজ হয়। ওই জন্য যখন আমরা এই গেটার সেটার করে করছিলাম, ওই জন্য নোটিস কর। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যেমন আমরা এখানে কি করেছিলাম, যে গেটার সেটার আছে তো, এই যে দেখ এক্স কে, এখানে একটাই আপাতত একটাই ভেরিয়েবল আছে, তো এই জন্য একটার জন্যই তৈরি হবে। জেনারেট গেটার সেটার ইউজ হয়। তুই নোটিস কর, এ দেখ সেট এক্স এর সময় কি আর্গুমেন্টে কি আছে, এখানে এক্স, এক্স আর এখানে লোকাল আর্গুমেন্টটাও কি, মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলটাও কি এক্স। তাই জন্য এখানে দিস ডট এক্স লিখতে, বুঝতে পেরেছিস? হ্যাঁ তো এটা ও করে দিচ্ছে, তো অটোমেটিকলি কম্পাইলারটা করে দিচ্ছে, তাই জন্য অটোমেটিকলি এরকম করে দিচ্ছিল, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। আর যেমন গেটার সেটার করা যায়, তেমনি কনস্ট্রাক্টরকেও করা যায়। এই দেখ, কনস্ট্রাক্টরকেও করা যায়। দেখ, জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ড, যদি চাস যে জেনারেট, একটাই অপশন, এটা মারলি। এবার তোর কি কোনো এই যে জেনারেট কনস্ট্রাক্টর এক্স এর রেসপেক্টে জেনারেট করলি, এ দেখ এরকম একটা কনস্ট্রাক্টর হয়ে গেল। এবার দেখ কোশ্চেনটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এখানে, দেখ তোর কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ছিল না। তাহলে আমি যদি চাইছি শুধু ডিফল্ট কনস্ট্রাক্টর আনতে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর না, আমি চাইছি ডিফল্ট কনস্ট্রাক্টর আনতে, তাহলে আমি কি করবো, সোর্সে যাব, জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ড, এটাকে অফ করে দেবো। অফ করে দেখ, জেনারেট করি। দেখ এই জিনিসটা কি, এটা পরে বলবো। সুপার কিওয়ার্ডটা কি পরে বলবো। দেখ, কনস্ট্রাক্টর তো রয়ে গেল, তো পাবলিক টেস্ট 6, তো এটা তোরা হাতেও করতে পারিস, যেমন গেটার সেটার আছে তেমনি গেটার সেটার মতো তুই কনস্ট্রাক্টরটাকেও জেনারেট করে দিতে পারিস সোর্স থেকে। বুঝেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। অমিত, অঞ্চিতা, অর্ঘ, হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝেছি। অরিন্দম, অরিত্র, বিঅরিত্র, হ্যাঁ দাদা, অজিমা, অর্ক, অত্রি, হ্যাঁ দাদা বলে ইন্দ্রনীল, কথা, নম্রতা, হ্যাঁ মিজারুল, হ্যাঁ নিতাই, নির্জিতা, দাদা। রাজীব, সন্দীপন, সায়ন, বিসায়ন, হ্যাঁ দাদা। শান্তনু, শোভন, শ্রেয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। সৌমিক, ঠিক আছে। সৌমি, হ্যাঁ দাদা। সৌমিক, সৌর্য, সৌভিক, হ্যাঁ বুঝেছি। শুভেন্দু, শুভদীপ, সুদর্শনা, হ্যাঁ বুঝেছি। শ্বেতা, তিশিতা। ক্লিয়ার তো সবার যা যা বললাম? বাড়িতে একটু পড়াশোনা কর, বাড়িতে হ্যাঁ দাদা, ওই বাড়ির জন্য যেটা দিলে ফার্স্টের কোশ্চেনটা, ওটার পিডিএফ মানে টেক্সট ফাইলটা পাঠাও। হ্যাঁ দিচ্ছি, ওটাও দিচ্ছি। আর ওর সাথে আর দুটো কোশ্চেন আপাতত জেনে গেছিস, আরো 2-3টে কোশ্চেন। হ্যাঁ দ্বিতীয়টা এই দুটো এখনই আমি ওই দিচ্ছি, অবজেক্ট কাউন্ট করারটা। দুটো তো এখনই দিয়ে দিচ্ছি, আর দুটো প্রোগ্রাম আমি কিছুক্ষণ পর দিচ্ছি, মানে আমি খেয়ে দিয়ে এসে দিচ্ছি, ঠিক আছে? দাদা রাতের দিকে তুমি ফাঁকা থাকবে? 10:30টার পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু কল কর। 10:30টার পর। দাদা ডিবিএমএস এর ক্লাসটা একটু আপলোড করে দিও। আচ্ছা, ঠিক আছে, যা বেরিয়ে যা। বলছি যে আমরা যখন